হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গুণগত রসায়নের পর্ব 11তে। তো আজকের লেকচারে আমরা বেশ কিছু ম্যাথ করব। গতদিন আমরা আমাদের 10 নম্বর লেকচারে কি শিখেছিলাম? আমরা আমাদের যে বিভিন্ন ধরনের সূত্র ছিল, বোরের পরমাণু মডেলের যে প্রয়োগ ছিল, যে কিভাবে ব্যাসার্ধ নির্ণয় করা যায়, শক্তি নির্ণয় করা যায়, বেগ নির্ণয় করা যায়, আবর্তন সংখ্যা নির্ণয় করা যায়, এই টপিকগুলো নিয়ে কিন্তু আমরা গতদিন পড়ছি, সূত্রগুলো দেখাইছি, সূত্রগুলোর অ্যানালাইসিস করেও তোমাদের দেখাইছি। ওকে, তো আজকে আমরা কি করব? আজকে আমরা সেই সূত্রগুলোরই আরো বেশ কিছু অ্যাপ্লিকেশনস দেখব, আরো বেশ কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব, আরো বেশ কিছু ম্যাথ করব এবং সূত্রগুলোর প্রতিপাদন করে তোমাদেরকে দেখাবো। ওকে, তো সবাই আমাকে শুনতে পারছো কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাই দিবা। ওকে, যে সবকিছু ঠিকঠাক কিনা কমেন্ট করে জানাই দাও, এবং তোমার যে ফ্রেন্ডসরা আছে ওদের সবাইকে মেনশন করে দাও, আমিও সবাইকে একটু মেনশন করে দিচ্ছি। মেনশন করে দাও, আমিও সবাইকে। তৈবুর রহমান আজকে ফার্স্ট লাইভ ক্লাস। তৈবুর রহমান, যদি আগের ক্লাসগুলো না করে থাকো তাহলে আজকের ক্লাস করে কিন্তু অনেক প্যারা খাবা, কিছু বুঝবা না। তৈবুর রহমান, তো অবশ্যই আগের ক্লাস করা থাকতে হবে। ওকে, ওকে, লেটস ডু ইট। অল ক্লিয়ার? চলো আমরা শুরু করি। তো দেখো গতদিন আমরা কি শিখছিলাম? দেখো খেয়াল করো, গতদিন আমরা কি শিখছিলাম? আমরা কিভাবে বোর মডেলকে অ্যাপ্লাই করে কিভাবে ব্যাসার্ধ নির্ণয় করা যায়। তো আমরা দেখছিলাম ব্যাসার্ধ বা কেন্দ্র থেকে দূরত্ব, তার সূত্রটা কি ছিল? তার সূত্রটা ছিল rn = n² s² 4π² zm²। ওকে, এই সূত্রটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে, একদম ঠাড়া মুখস্থ। এবং এইখানে যে ধ্রুবকগুলো আছে, যেমন ধ্রুবকগুলোকে আমাদের ধ্রুবক হচ্ছে, এইখানে দেখো এই যে এটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, পাই একটা ধ্রুবক, ভর এবং ইলেকট্রনের চার্জ, এগুলো সব ধ্রুবক। এই ধ্রুবক মানগুলোকে বসাইলে সিজিএস এককে আমি এইটা পাবো, এই জিনিসটা আমরা পেয়ে যাবো 0.529 n²/z অ্যাংস্ট্রম। এটা কোন এককে? সিজিএস এককে। বারবার বলতেছি কোন এককে? সিজিএস এককে। ঠিক আছে, সিজিএস এককে। আচ্ছা, এবার আসো, তারপর আমরা রৈখিক গতিবেগের সূত্রটা দেখছিলাম, vn = 2πz² এবং এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি কত পাবো? 2.18 × 10⁶ z/n m/s। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, দেখো এটাকে এভাবেও লেখা যায় যে আমরা লিখতে পারি যে আমাদের এই যে এক মিনিট, হ্যাঁ, 10⁸ লেখা যায় এখানে, এই যে 10⁸ কি হবে? সেন্টিমিটার/সেকেন্ড। এই যে দাঁড়া এক মিনিট, একটু দাঁড়াও, এক মিনিটের জাস্ট ঠিক করে নিই। এটা নড়ে কেন?
না তোর থাক, আমি রাতে লিখে দিই। এই যে 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড, একই কথা, সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, এটা আমাদের একটা সূত্র ছিল, এটা ছিল আমাদের রৈখিক গতিবেগের। তারপর আমাদের কৌণিক গতিবেগ, কৌণিক গতিবেগের সূত্রটা ছিল এইটা। হ্যাঁ, এবং কৌণিক গতিবেগ থেকে কিন্তু বোর্ডে পরীক্ষা আসে না, অ্যাডমিশনও কখনো আসে নাই। তবে আসার মতো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্যাসার্ধ, রৈখিক গতিবেগ, এগুলো হচ্ছে আসার মতো জিনিস। ঠিক আছে, ব্যাসার্ধ এবং রৈখিক গতিবেগ খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমাদের হচ্ছে মোট শক্তি, এটা খুবই ইম্পর্টেন্ট। মোট শক্তি কিভাবে বের করা হয় এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আমাদের এই যে আয়নীকরণ শক্তি, এটা ইম্পর্টেন্ট। আবর্তন সংখ্যা, এটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু এই বছর ঢাকা বোর্ডে আসছে, আবর্তন সংখ্যা নির্ণয় করার সূত্র। তো এই সূত্রগুলো আমি কিন্তু গতদিনই তোমাদের পড়াই ফেলছি, এগুলো আমরা গতদিনেই দেখে ফেলছি। ঠিক আছে, ওকে। এখন এবার একটু আসো, খেয়াল করো। তো আমি তোমাদেরকে একটু খেয়াল করে দেখো কি কি জিনিস দেখাইছি আগের দিন। আমি বলছিলাম মোট শক্তি En ইকুয়াল হচ্ছে -2π² mz²e⁴ এবং এখানে যে ধ্রুবকগুলো আছে, যেমন সবাই ধ্রুবক, পাই ধ্রুবক, এম ধ্রুবক, ইলেকট্রনের চার্জ ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক, এই মানগুলো বসাইলে মানটা আসে 13.6 ইলেকট্রন ভোল্ট। এটা আমরা গতদিনও প্রমাণ করছি। এবং আয়নীকরণ শক্তিটা কি, এই যে আয়নীকরণ শক্তি নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব, এবং সূত্রটা হচ্ছে 13.6, একই মান, সেম মান, জাস্ট চিহ্নটা আলাদা। কেন চিহ্নটা আলাদা সেটা নিয়েও আলোচনা করব, কোনো সমস্যা নাই। তারপর আমাদের মোট গতিশক্তি, গতিশক্তি z²/2Rn, স্থিতিশক্তি সূত্রটা কি, P -z²/Rn, এবং মোট শক্তি কি EK প্লাস EP, মানে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, দুটো যোগ করলে আমরা হচ্ছে মোট শক্তি পাই। তো মোট শক্তিটা হবে এই দুটোর যোগফল। তো এই দুটোকে যদি আমি যোগ করে দেই তাহলে দেখবে তুমি এই মানটা পাচ্ছ। ওকে, এই মানটা পাচ্ছ। তাহলে এখন এগুলো হচ্ছে আমাদের সূত্র, এবং এগুলো সবই আমরা আজকে ক্লাসে প্রমাণ করব। সো টেনশন করার কোনো দরকার নেই, টেনশন করার কোনো দরকার নেই, যে সূত্রগুলো আমরা সবাই একটু করে মনে রাখবো। এখন এইখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো তোমার যে গতিশক্তি, দেখো গতিশক্তির যে মান, সবাই একটু খেয়াল করে দেখো, একটু সবাই সামনের দিকে তাকাও, একটু খেয়াল করো। এখানে দেখো তোমার যে গতিশক্তির মান z²/2Rn, খেয়াল করো কত, z²/2Rn, গতিশক্তির মানটা খেয়াল করো, z²/2Rn। আর মোট শক্তির মানটা দেখো তো, z²/2Rn, এটাও কিন্তু সেম, জাস্ট -z²/2Rn, -z²/2Rn। আর এটা কত দেখো তো, ইকে কত, z²/2Rn, z²/2Rn, তাই না? দেখো মানটা কিন্তু সেম, z²/2Rn, এখানেও দেখো z²/2Rn, জাস্ট এই গতিশক্তির সামনে একটা কি আছে, মাইনাস সাইন আছে। যদি গতিশক্তির সামনে একটা কি আছে ভাইয়া বলো তো, গতিশক্তির সামনে তোমার একটা মাইনাস সাইন আছে। এই ছাড়া কিন্তু আর কোনো চেঞ্জেস নাই, তাহলে আমি কি এইখান থেকে বলতে পারি না, যে আমাদের যে মোট শক্তি আছে, মোট শক্তি, এই যে মোট শক্তি যে En, হ্যাঁ, এটাই হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক শক্তি, জাস্ট খালি চিহ্নটা আলাদা। তাহলে আমি কি লিখতে পারি না যে আমাদের En ইকুয়াল টু হচ্ছে মোট শক্তি, En ইকুয়াল টু হচ্ছে, দেখো তো আমি বলতে পারি না, মাইনাস কাইনেটিক এনার্জি মাইনাস ইকে। খেয়াল করো তো এটা বলা যায় কিনা, মোট শক্তি En ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইকে, এটা কি বলা যায়? একটু খেয়াল করো তো, দেখো তো মাইনাস ইকে কেন বলা যায়, দেখো মানটা কিন্তু সেম, z²/2Rn, এখানেও দেখো z²/2Rn, জাস্ট চিহ্ন, মোট এটার যে শক্তিটা ছিল মাইনাস, আর এটা কি, এটা শক্তিটা হচ্ছে প্লাস। তার মানে এই যে ইকের যে মানটা আছে, ইকের মানের সামনে যদি একটা মাইনাস সাইন অ্যাড করে দাও, তাহলে কি সেটা মোট শক্তি হয়ে যায় না? সেটাই কিন্তু তোমার মোট শক্তি হয়ে যায়। ওকে, এবার তুমি খেয়াল করো, এখন এইখানে খেয়াল করো, এটাতে আসো, দেখো এই দেখো ইকের যে মান z²/2Rn, এর সামনে যদি একটা মাইনাস সাইন অ্যাড করি, তাইলে কি এটা মোট শক্তি হয়ে যায় না? তাহলে বলতেই পারি মোট শক্তি হচ্ছে মাইনাস ইকে। ঠিক আছে, এবার তুমি দেখো স্থিতিশক্তির কথাটা খেয়াল করো, মাইনাস আছে, এখানেও কিন্তু মাইনাস আছে। এখন তুমি খেয়াল করো z²/Rn, এটা কত, z²/Rn, সামনে এটা 2 আছে, মানে কি, মানে হচ্ছে দেখো খেয়াল করো, এই মানটা এই যে আমাদের যে তোমার পোটেনশিয়াল এনার্জি আছে, আমাদের কি আছে বলো তো ভাইরা, পোটেনশিয়াল এনার্জি বা কাইনেটিক এনার্জি, আমাদের যে স্থিতিশক্তি আছে, এই স্থিতিশক্তিটা মোট শক্তির কত গুণ? তোমরাই বলো, মোট শক্তির কত গুণ? স্থিতিশক্তিটা মোট শক্তির দ্বিগুণ। স্থিতিশক্তির এই যে আমাদের যে স্থিতিশক্তি আছে, স্থিতিশক্তির মানটা খেয়াল করো, এই দেখো z²/Rn, আর এটা হচ্ছে z²/2Rn। তার মানে আমি যেটা দেখতে পাচ্ছি, আমার যে মানটা আছে এই যে z²/Rn, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি,
এই যে পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাইলে কি আমি মোট শক্তি পেয়ে যাচ্ছি না? তাহলে কি আমি এখন এখান থেকে বলতে পারি না যে আমাদের মোট শক্তি ইকুয়াল টু হচ্ছে এই যে মোট শক্তি ইকুয়াল টু কি হবে? দেখো আমি বলতেই পারি আমার যে এই যে স্থিতিশক্তি আছে ইপি, এই স্থিতিশক্তির মান কত? z²/rn, এখানে মান কত? z²/2rn। তার মানে এই মানটাকে যদি 2 দিয়ে ভাগ করে দেই তাইলে কি আমি কি পেয়ে যাচ্ছি বলো তো? আমি মোট শক্তি পেয়ে যাচ্ছি না? এই মানটাকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে মোট শক্তি পেয়ে যাচ্ছ। আর দেখো এই মানটাকে যদি জাস্ট সামনে একটা মাইনাস দিয়ে গুণ করো তাহলে তুমি মোট শক্তি পেয়ে যাচ্ছ। তার মানে আমি বলতে পারি En ইকুয়াল টু হচ্ছে -EK ইকুয়াল টু হচ্ছে EP/2। মানে স্থিতিশক্তিকে 2 দ্বারা ভাগ করলে আমরা মোট শক্তি পেয়ে যাব, অথবা গতিশক্তির আগে একটা মাইনাস সাইন অ্যাড করলে আমরা মোট শক্তি পেয়ে যাব। ওকে, তো দিস ইজ দ্য থিং। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। এখান থেকে আমরা এই গুরুত্বপূর্ণ ইকুয়েশনটা আশা করি সবাই বুঝে গেছি এবং এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। ওকে, সো এই হচ্ছে কাহিনী। আশা করি প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হইছে। প্রত্যেকের কনসেপ্ট কেউ বুঝো না এমন কেউ আসো কিনা? থাকলে আমাকে একটু অবশ্যই জানাবা। যদি কেউ এখানে এমন কেউ থাকো যেটা বুঝো নাই, প্লিজ তোমরা অবশ্যই 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 আমাকে জানাবা। ওকে, আমাকে জানাবা। এটা গেল আমাদের একটা প্রথম অনুসিদ্ধান্ত। এখান থেকে আমরা একটা কনসেপ্ট বের করে নিলাম। এবার আসলে আমাদের দ্বিতীয় অনুসিদ্ধান্ত। সেটা হচ্ছে এরকম, দেখো খেয়াল করো, যদি তোমাকে কখনো বলে ডেল ই বের করতে, ওকে, মানে দুইটা কক্ষপথের শক্তির পার্থক্য বের করতে। এখন কোনো কিছুর ডেল কেমনে বের করে? কোনো কিছুর ডেল কেমনে, পরিবর্তন কেমনে বের করে? শেষেরটা থেকে আগেরটা, মানে শেষের কক্ষপথ থেকে আগের কক্ষপথ তুমি বিয়োগ করে দিবা। তার মানে আমি বলতেই পারি যে আমাদের E2 - E1 বলাই যায়। E2 - E1 ডেলি, এটা তোমরা দেখছো, ডেলি সমান সমান হচ্ছে E2 - E1, মানে 2 নম্বর কক্ষপথ আর 1 নম্বর কক্ষপথ, অথবা 3 নম্বর কক্ষপথ আর 1 নম্বর কক্ষপথ, মানে যে কোনো দুইটা কক্ষপথের মাঝখানে দূরত্ব। যদি বলে 4 নম্বর কক্ষপথ আর 1 নম্বর কক্ষপথ, তাহলে এখানে হবে E4 - E1। ওকে, তাহলে এখন এইখান থেকে দেখো তো আমি কি এই জায়গাতে এটা লিখতেই পারি না? দেখো তো E2 পরিবর্তে কি লেখা যায়? দেখো তো এই যে EN এর সূত্রটা কিন্তু আমরা সবাই জানি কি না? EN এর সূত্র কিন্তু আমরা সবাই জানি, এবং এই মানটা কত? -13.6 n²/z² ইলেকট্রন ভোল্ট, n²/z² ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি কি এইখানে লিখতেই পারি না? E2 পরিবর্তে লিখতেই পারি না -13.6 ইন্টু z² ডিভাইডেড বাই, দেখো এখানে n এর মান কত? 2 নাম্বার, তো n2² মাইনাস, সূত্রের মাইনাস, এরপরে E1 এর মান কত হবে? আবারও সেম, এই যে E1, n এর জায়গায় 1 বসাই দিবা, জাস্ট খালি E of n1। ওকে, তাহলে কি হবে এখান থেকে? দেখো আমি লিখতে পারি আবারও -13.6 ইন্টু z² ডিভাইডেড বাই n1²। লেখাই যায়, তাই না? লেখাই যায়। এবার এখান থেকে তুমি যদি এটাকে কমন নিয়ে ফেলো তাহলে এখান থেকে কি আসবে জানো? আসবে এরকম, দেখবা 13.6 ইন্টু 13.6 ইন্টু z² ইন্টু 1/n1, এই দেখো 1/n1² আসবে, মাইনাস আসবে 1/n2²। ওকে, এই হচ্ছে আমাদের, যদি দুইটা কক্ষপথের মাঝখানে কখনো শক্তির পার্থক্য বের করতে বলে, দুইটা কক্ষপথের মাঝখানে শক্তির পার্থক্য যদি বের করতে বলে, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের আরেকটা কনসেপ্ট। আশা করি এই কনসেপ্টটাও সবাই বুঝতে পেরেছেন। ওকে, আমার মনে হয় প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। জাস্ট একটা থেকে আরেকটা বিয়োগ করে দিব, মানগুলো দিয়ে আমরা বিয়োগ করে দিব, আর কিচ্ছু না। একটা থেকে আরেকটার মানগুলা দিয়ে আমরা এটাকে বিয়োগ করে দিলেই আমাদের এই কনসেপ্টটা চলে আসবে। ওকে, চলো। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে আমাদের দুইটা সূত্র, এই দুটো অনুসিদ্ধান্ত আমরা এখান থেকে নিয়ে নিলাম শক্তির জন্য। হ্যাঁ, তো এবার এখান থেকে বলো তো 13.6 মানে কি? 13.6টা কাদের মান? 13.6 হচ্ছে আমাদের এই যে 2π² m e⁴ এবং h² এর মান। কারণ z² আর n² এই দুটো হচ্ছে ভ্যারিয়েবল, বাকিগুলো হচ্ছে কনস্ট্যান্ট।
এইচ একটা প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এটা কনস্ট্যান্ট, এম হচ্ছে ইলেকট্রনের ভর কনস্ট্যান্ট, পাই একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টগুলোর মান আমরা যদি সিজিএস এককে বসাই, সিজিএস এককে বসাইলে আমরা এইখান থেকে তোমার ইলেকট্রনের কি পেয়ে যাব বলো তো? আমরা এই যে এই কনস্ট্যান্টটা পেয়ে যাব। এই যে কনস্ট্যান্টটা পাবা, এটা কোন এককে পাবা? আর্গ এককে। পরে সেটাকে আমরা জুলে কনভার্ট করব, পরবর্তীতে এটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করলে এই মানটা পাওয়া যায়। তার মানে আলটিমেটলি এই মানটা হচ্ছে আসলে এই কনস্ট্যান্ট গুলোর মান কোন এককে? ইলেকট্রন ভোল্ট এককে। ঠিক আছে, যেটা আমরা আগের ক্লাসে দেখে আসছি সবাই। তো তো এই হচ্ছে আমাদের ওভারঅল কাহিনী। আশা করি সবাই বুঝতে পারছো, এগুলো তোমরা আগেই বুঝে গেছো। হ্যাঁ, আচ্ছা, একজন কমেন্ট করছে যে ভাই EP/2 জিনিসটা বুঝি নাই। হ্যাঁ, আচ্ছা, একটু চিন্তা করো, একবার বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। খেয়াল করো তো, এদিক তাকাও সবাই। ভাই দেখো, ইকে সমান সমান কি? Z²/2RN। ইকে সমান সমান Z², এদিকে তাকাও, Z²/2RN। আচ্ছা, এই মানের সাথে এটার সাথে কি করলে মোট শক্তি পাওয়া যাবে? আমি দেখতে পাচ্ছি আমার মোট শক্তি হচ্ছে -Z²/2RN। দেখো, -Z²/2RN। তার মানে এই মানটার সাথে এখানে যে মানটা আছে, এই মানের সাথে কি করলে মোট শক্তি পাওয়া যাবে? জাস্ট একটা মাইনাস যদি অ্যাড করে দেই, তার মানে এই ইকে এর সামনে যদি একটা মাইনাস সাইন দিয়ে দেই, তাহলে আমি মোট শক্তি পেয়ে যাচ্ছি। আবার তুমি দেখো, ইপির মান কত? -Z²/RN। ইপির মান কত? -Z²/RN। তাকাও, খেয়াল করো, এই যে -Z²/RN। এখন এই মানটাকে কি করলে মোট শক্তি পাওয়া যাবে? তো তুমি দেখো, Z²/RN আর এটা হচ্ছে -Z²/2RN। তো তার মানে এই ইপির যে মানটা আছে, এই মানটাকে কি করলে মোট শক্তি পাওয়া যাবে? এই মানটাকে কি করলে মোট শক্তি পাওয়া যাবে? তুমি যদি কোনোভাবে এখানে 2 নিয়ে আসতে পারো, 2 দিয়ে ভাগ করে দিতে পারো, মানে এই ইপিকে যদি 2 দিয়ে ভাগ করে দিতে পারো, তাইলে এটা কিন্তু মোট শক্তি সূত্রে কনভার্ট হয়ে গেল। মোট শক্তি সূত্রে কনভার্ট হয়ে গেল। তার মানে ইপিকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে সেটা মোট শক্তিতে কনভার্ট হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তো এই হচ্ছে কাহিনী। এগুলো সব কি? এগুলো হচ্ছে আমাদের সূত্র। এগুলো হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, কিসের সূত্র? এই যে বিভিন্ন ধরনের জিনিস, যারা গত ক্লাস করছো তারা জানো, যারা গত ক্লাস করো নাই তারা জানো না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের সূত্র। আশা করি এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা নাই। ওকে, এখন এবার আমরা এগুলোর অঙ্ক করব। অঙ্ক করে তারপর আমরা এগুলো সূত্রের প্রতিপাদনও শিখবো। প্রতিটা সূত্রেরই প্রতিপাদন শিখবো। যদিও প্রতিপাদন তোমার কাজে লাগবে না, প্রতিপাদন তোমার কখনোই পরীক্ষায় আসবেও না। তোমাকে জাস্ট এই সূত্রগুলো মনে রাখলেই হবে, এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করতে পারলেই হবে। পরীক্ষায় প্রতিপাদন কখনোই আসে না। সো তুমি যেটা করবা এখন থেকে, সূত্রের পালনে বেশি ফোকাস না করে সূত্রটা কি এবং ওই সূত্রের অ্যাপ্লিকেশনে বেশি ফোকাস করবা। ওকে, সূত্রের প্রতিপাদন না একাডেমিকে আসবে, না তোমার অ্যাডমিশনে আসবে, কোথাওই আসবে না। ঠিক আছে, তো এই সূত্রগুলো এমনিতে প্রতিপাদন শিখলেও সূত্র মুখস্থ রাখতে হবে, প্রতিপাদন না শিখলেও এই সূত্রগুলো তোমার মুখস্থই রাখতে হবে। এগুলো সব জানি কোন এককের সূত্র? সব হচ্ছে সিজিএস এককে। কোন এককে বলো তো ভাইয়ারা? সিজিএস এককে। এটা আমরা গতদিন দেখছি। এই সবগুলো আমরা কোন এককে বসাবো? আমরা সিজিএস এককে বসাবো। কোন একক? সিজিএস একক। এবং কোথায় কত মান বসাইতে হবে সেটা কিন্তু আমরা গতদিন দেখে ফেলছি। কোথায় কোন মানটা বসাবো সেটা আমরা গতদিন দেখে ফেলছি। ওকে, তো এই সূত্রগুলো দিয়ে আমরা এখন কিছু ম্যাথ করে তোমার ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। এবং আমরা কবে থেকে বই পড়তে পারবো? আসলে বই পড়বা কবে থেকে? বই পড়বা নেক্সট ক্লাসটা শেষ হওয়ার পরে। আগামী দিন আমাদের যে ক্লাসটা হবে সোমবারের ক্লাসের পর থেকে তোমরা বই পড়বা। ওকে, সোমবার ক্লাসের পরে বই পড়বা, এরপরে তোমরা বই পড়া শুরু করবা। এর আগে বই পড়ার কোনো দরকার নাই, আপাতত দরকার নাই। আপাতত আমার স্লাইড, এবং বই পড়ার আগে অবশ্যই আমার স্লাইড 2 বার রিভিশন দিবা। যেই জায়গাতে বুঝবা না ওই জায়গায় ক্লাসটা আবার করবা। এমন হইতেই পারে যে একটা তুমি স্লাইডটা খুলতে গিয়ে একটা টপিক তুমি বুঝতেছো না, এটা খুব ন্যাচারাল, এটা খুবই ন্যাচারাল। তখন তুমি ক্লাসটা আবার দেখবা, দেখে ওই স্লাইডটা আবার রিভিশন দিবা। বুঝতে পারছো? যেখানে আটকায় যাবা সেখানেই ক্লাসটা দেখে রিভিশন দিবা। দিয়ে যখন পুরো স্লাইডের সবগুলো টপিক তুমি একদম ক্লিয়ারলি বুঝতেছো, জানতেছো, এরপরে তুমি মেইন বই পড়বা, এরপরে তুমি মেইন বই ধরবা। ঠিক আছে, এবং মেইন বইয়ের কতটুকু পর্যন্ত পড়বা সেটাও বলে দিব, কোনো সমস্যা নেই। ওকে, এটা আগামী দিন, আজকে না। আজকে মেইন বই, এখনো মেইন বই পড়ার কোনো প্রয়োজন নাই। ওকে, চলো, তো আমরা মোটামুটি এইটুকু বুঝে গেছি। এবার আসো, ওকে, তো এখন এবার আসো, আমাকে বলছে প্রথমেই সোডিয়াম পরমাণুর তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে তোমাকে।
ঠিক আছে, দেখো ব্যাসার্ধ বা কেন্দ্র হতে দূরত্ব বের করো। তোমাকে বলছে সোডিয়াম পরমাণুর তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ বা কেন্দ্র থেকে দূরত্ব বের করতে। তো আমরা একটু ফার্স্টেই আমাদের ব্যাসার্ধর সূত্রটা দেখি। ব্যাসার্ধর সূত্রটা কি? Rn ইকুয়াল টু n স্কোয়ার এস স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার Zm স্কোয়ার, তাই না? তাহলে আমি সূত্রটা লিখবো। সূত্রটা কি দেখো তো ভাইয়ারা? সূত্রটা হচ্ছে Rn ইকুয়াল টু, যেহেতু ব্যাসার্ধ বের করতে বলছে তাহলে সূত্রটা কি? Rn ইকুয়াল টু n স্কোয়ার এস স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার Zm স্কোয়ার, তাই না? খেয়াল করো, এই যে দেখো n স্কোয়ার এস স্কোয়ার ডিভাইডেড 4 পাই স্কোয়ার Zm স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। এটা হলো সূত্র। আচ্ছা, এখন এই সূত্রের মধ্যে আমাকে মানগুলো বসাইতে হবে। তো আমরা কিন্তু এই সূত্রের পরে ডিরেক্টলি এটা লিখে দিতে পারি। আমি কিন্তু এখানে ডিরেক্টলি এই লাইনটা লিখে দিতে পারি পরবর্তী লাইনে, যে 0.529, দেখো এই যে দেখো 0.529, তারপর এখান থেকে লেখা যায় n স্কোয়ার বাই জেড এবং ডিরেক্টলি অ্যাংস্ট্রম, এটা কিন্তু লেখা যায়। ডিরেক্টলি তুমি এটা লিখতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে একাডেমিকের ক্ষেত্রে আমরা যখন অ্যাডমিশনে যাব তখন এই ফর্মুলা মনেই রাখবো না, আমরা এই ফর্মুলা দিয়ে অঙ্ক করবো সবসময়, এটা লিখবো, এটা লিখে অঙ্ক করে ফেলবো। কিন্তু একাডেমিকের ক্ষেত্রে এগুলা টিচাররা চায় তুমি মানগুলা বসাও, তুমি এখানে মানগুলা বসাও, ঠিক আছে? তো তুমি যেটা করবা যেভাবে লিখবা, তুমি কি করবা, এখানে সুন্দর মতো করে লিখবা 0. একটু গ্যাপ দিয়ে লিখবা 0.529, তারপরে লিখতে পারো n স্কোয়ার বাই জেড, ওকে, এবং লিখতে পারো অ্যাংস্ট্রম, এভাবে গ্যাপ। কারণ গ্যাপের মধ্যে কি লিখবা যে ধ্রুবকগুলো আছে, ধ্রুবকগুলোর মানকে সিজিএস এককে বসিয়ে পাই। হ্যাঁ, এটা লিখতে পারো যে ধ্রুবকগুলোর মানকে সিজিএস এককে বসিয়ে পাই। ধ্রুবকের মানগুলোকে, ধ্রুবক কে ধ্রুবক বলো তো? এখানে প্ল্যাঙ্কের ধ্রুবক H, পাই একটা ধ্রুবক, তারপরে ইলেকট্রনের ভর একটা ধ্রুবক, ইলেকট্রনের চার্জ একটা ধ্রুবক। হ্যাঁ, ধ্রুবক এদের মানগুলো সিজিএস এককে বসিয়ে পাই। জাস্ট এই লাইনটা লিখে তুমি যদি এটা লেখো কোনো অসুবিধা নাই, তুমি ওকে ফুল নাম্বার দিবে টিচাররা, একাডেমিকও ফুল নাম্বার দিবে। ঠিক আছে, বুঝতে পারছো? তুমি যদি এই লাইনটা লেখো যে ধ্রুবক যেগুলো আছে এদের মানগুলোকে সিজিএস এককে তুমি যদি বসাইলে তুমি এটা পাবা। এটা যদি তুমি লেখো তুমি ফুল নাম্বার পাবা, কোনো অসুবিধা নাই। তবে তোমাকে এখানে কি করতে হবে? সাইড নোট দিয়ে দিতে হবে। সাইড নোট গুলা কি? যেমন যে আমার এখানে ধ্রুবক এইচ এর মান কত বলো তো? আমার এখানে ধ্রুবক এইচ এর মান কত আমরা সবাই জানি, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার, দেখো আমাকে কিন্তু সিজিএস এককে বসাইতে হবে। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্গ সেকেন্ড। ওকে, জুলের জায়গায় আর্গ হয়ে যাবে। কেন? এটা গতদিন আমি তোমাদের পড়াইছি। এরপর আমার এখানে পাই একটা ধ্রুবক, পাইয়ের মান কত আমরা সবাই জানি, 3.1416। গতদিন তোমাদের প্রমাণ করে দিছি যে এই ধ্রুবকের মানগুলো বসাইলে কিভাবে এই মানটা আসে, এটা কিন্তু আমি গতদিন প্রমাণ করে দিছি, এই জন্য আজকে আর প্রমাণ করতেছি না। ওকে, আচ্ছা, পাইয়ের মান হচ্ছে এত। আচ্ছা, তারপর আমাদের এম এর ভ্যালু কত? ইলেকট্রনের ভর গ্রাম এককে বসাইতে হবে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। ওকে, এন্ড দেন আমাদের ইলেকট্রনের চার্জ বসাইতে হবে, সেটা কি 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। কোন এককে বসাইতে হবে বলো তো ভাইয়ারা? ইএসইউ এককে। ওকে, কারণ তোমাদের মনে আছে এটা কুলম্ব এককে বসানো যাবে না, এটা ইএসইউ এককে বসাইতে হবে, কারণ ইয়ার একক হচ্ছে ইএসইউ। ওকে, এখন এইখান থেকে দেখো এই ধ্রুবকের মানগুলা তুমি চাইলে এই লাইন না লেখে, তোমার যদি মনে হয় এই লাইন লিখতে চাচ্ছ না তুমি ডিরেক্টলি, তাহলে কোনো সমস্যা নাই, তুমি মানগুলো এখানে বসাই দিবা, সব মান ধ্রুবকের মান এখানে বসাই দিবা। যেমন এস স্কোয়ারের মান কত ডিরেক্টলি বসাই দিতে পারো, ডিরেক্টলি বসায় ক্যালকুলেশন করতে পারো, সবগুলা মান বসায় ক্যালকুলেশন করতে পারো, তাতেও হবে। আবার তুমি চাইলে যদি এটা লেখো 0.529 তারপরে এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম, এটা লিখলেও হবে, এটা যেমন লিখলেও হবে, অথবা সবগুলা মান বসায় লিখলেও হবে। ইটস কমপ্লিটলি আপ টু ইউ, তুমি কিভাবে করতে চাও। ওকে, তুমি কিভাবে করতে চাও, ইটস কমপ্লিটলি আপ টু ইউ, তোমার যেমনে মন চায় সেমনে করো, কোনো অসুবিধা নাই। এখন এইখানে আমাদের দেখো এন এর ভ্যালু কত,
একটু প্রশ্নে দেখো বলে দিছে সোডিয়াম পরমাণু তৃতীয় শক্তি স্তর, তার মানে যেহেতু তৃতীয় শক্তি স্তর তাহলে n এর মান হচ্ছে 3। এখন z মানে কি পারমাণবিক সংখ্যা, z এর মান কত, z মানে পারমাণবিক সংখ্যা, z এর মান কত আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে z এর ভ্যালু হচ্ছে 11। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এবার হচ্ছে মানগুলো সব বসাই দিব। তো n স্কয়ারের মান কত আমাদের 3 স্কয়ার ইনটু h স্কয়ারের মান কত আমরা সবাই জানি, h স্কয়ারের মান হচ্ছে আমাদের 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -27 উপরে স্কয়ার। আচ্ছা, তারপরে নিচে কি আসবে দেখো, নিচে আসবে হচ্ছে আমাদের z, z এর মান কত 11, z এর মান হচ্ছে 11 ইনটু 4 আগে থেকেই আছে 4 ইনটু পাই স্কয়ার 3.1416 স্কয়ার ইনটু m, z এর মান বসাই ফেলছি, m এর মান কত 9.11 ইনটু 10 টু দি পাওয়ার -28, ওকে গ্রামে বসাইতে হবে, ইনটু ই স্কয়ারের মান কত দেখো তো ভাইরা, ই স্কয়ার ই মানে কি ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জের মান কত আমরা সবাই জানি, সেটা হচ্ছে আমাদের 4.8 ইনটু 10 টু দি পাওয়ার -10, তারপরে কি উপরে কি যাবে স্কয়ার, ওকে স্কয়ার। তো এই মানগুলো বসাই তুমি যদি এবার ক্যালকুলেশন করো, তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, করলে তোমার ভ্যালুটা কত আসবে, এখান থেকে তুমি ক্যালকুলেশন করে দেখো তোমার একটা মান আসবে, যেই মানটা আসবে সেটার একক কি হবে সিজিএস এককে আসবে, সেই মানটা কত আসবে সেটা আসবে সেন্টিমিটার এককে, কোন এককে সেন্টিমিটার এককে। পরবর্তীতে সেটাকে আমরা মিটারে কনভার্ট করব 100 দিয়ে ভাগ করে, এরপরে পরবর্তীতে আমরা কিসে কনভার্ট করব, তোমার অ্যাংস্ট্রমে কনভার্ট করব। 1 মিটার সমান সমান 10 টু দি পাওয়ার -10 অ্যাংস্ট্রম, ঠিক আছে 1 মিটার সমান সমান কত 10 টু দি পাওয়ার -10 সরি 1 অ্যাংস্ট্রম সমান সমান 10 টু দি পাওয়ার -10 মিটার। ওকে, তো তোমাদের অ্যান্সার চলে আসছে এখানে, এই যে এখন 0.432, তো এখানে সেন্টিমিটারে আসবে, পরবর্তীতে এটাকে তুমি কিসে কনভার্ট করবা, এর পরবর্তীতে এটাকে তুমি অ্যাংস্ট্রমে কনভার্ট করবা, অ্যাংস্ট্রমে কনভার্ট করলে কত আসছে 0.432 এবং পরবর্তীতে এটাকে অ্যাংস্ট্রমে কনভার্ট করলে আসবে এত অ্যাংস্ট্রম। ওকে দ্যাটস ইট। তো তুমি পরে সেন্টিমিটার থেকে পরে অ্যাংস্ট্রমে যাবা, ওকে সেন্টিমিটার থেকে মিটারে যাবা, মিটার থেকে অ্যাংস্ট্রমে যাবা, ইচ্ছা তোমার। তো তুমি এইভাবেও করতে পারো, অথবা ডিরেক্টলি ওই ফর্মুলাটা বসাইতে পারো যে এইদের মানগুলোকে সিজিএস এককে বসিয়ে পাই, হ্যাঁ তুমি ডিরেক্টলি এই ফর্মুলাটাও ব্যবহার করতে পারো, অথবা আমরা এখানে লিখে দিই, এবার আসো অথবা আমরা এখানে লিখবো অথবা একদম ডিরেক্টলি এইখান থেকে একদম ডিরেক্টলি এখানে চলে আসবা, অথবা এই যে এই, ওকে অথবা আমরা কি লিখতে পারি, অথবা এখান থেকে ডিরেক্টলি আমরা এই ফর্মুলাটা লিখতে পারি যে আমাদের Rn ইকুয়াল টু হবে 0.529 ইন্টু n স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম, সেখান থেকে আমরা লিখতে পারি 0.529 ইন্টু n এর মান কত 3 স্কোয়ার, z এর মান কত 11, ডিরেক্টলি অ্যাংস্ট্রমে অঙ্ক শেষ, ক্যালকুলেশন করো অঙ্ক শেষ, ক্যালকুলেশন করলে আসবে 0.432 অ্যাংস্ট্রম। ওকে দ্যাটস ইট। দেখো এটা কিন্তু সহজ, এইভাবে করা সহজ। সো তুমি কি করবা, এখানে সুন্দর মতো করে সবগুলা জিনিস লিখবা, লিখে তারপরে লিখবা এদেরকে সিজিএস এককে বসিয়ে পাই, ঠিক আছে ডিরেক্টলি সিজিএস এককে বসিয়ে এই লাইনটাতে চলে আসবা, তারপরে এটা দিয়ে অঙ্ক করে ফেলবা, তুমি ফুল নাম্বার পাবা, কোনো অসুবিধা নাই, ঠিক আছে কোনো অসুবিধা নাই। তো তুমি চাইলে এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, ইটস আপ টু ইউ। এভাবে করলে একটু ক্যালকুলেশনটা বড় হয়, দীর্ঘ হয়, তোমার যেমনি সুবিধা এভাবে করো, কোনো সমস্যা নেই। আমি দুইটা ফর্মেটই তোমাদের দেখাই দিলাম। এবার চলো আমরা তার পরেরটাতে যাই। বুঝছে, হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ ও তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধের অনুপাত কত? এখন তোমরা আমাকে বলো তো ভাইয়ারা, যে যেহেতু হাইড্রোজেন বলছে, তো হাইড্রোজেনের জন্য দেখো, হাইড্রোজেনের জন্য আমরা জানি, আমরা মোটামুটি সবাই জানি জেড এর ভ্যালু কত 1, তাই না? জেড এর ভ্যালু হচ্ছে 1, এটা মোটামুটি তোমরা সবাই জানো। এখন ব্যাসার্ধের অনুপাত বের করতে বলছে, আমরা ফার্স্টে কি করবো, ব্যাসার্ধের সূত্রটা লিখবো। আমাদের ব্যাসার্ধের সূত্রটা কি, Rn ইকুয়াল টু কি বলতো, Rn ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে আমরা সবাই জানি n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার, তাই না? এটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, এখন এখান থেকে আমরা এর পরের লাইনে কি লিখবো, আমরা লিখবো ধ্রুবক মানগুলোকে বসিয়ে পাই। ধ্রুবক কে ধ্রুবক আমাদের এখানে, ধ্রুবক h পাই m ও e এর মান
কোন এককে? সিজিএস এককে বসিয়ে পাই। কি পাই? সিজিএস এককে বসিয়ে আমরা কি পাই? এই মানটা আমরা পাই যে আমাদের Rn ইকুয়াল টু 0.529 n স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম। ওকে ফাইন, এইটুকু আমাদের ডান। এখন আমাদের সাইড নোট দিতে হবে। এখানে লিখবা, এখানে সাইড নোট লিখবা, এখানে কি কি? এই যে এখানে আমরা সব লিখবো। আমাদের এইচ এর মান কত? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -27 একক কি হবে? আর্গ সেকেন্ড। আচ্ছা, এরপরে আমাদের এখানে ইলেকট্রনের পাই এর মান আমরা সবাই জানি 3.1416। তারপরে আমরা জানি আমাদের এম এর ভ্যালু কত? ইলেকট্রনের ভর 9.11 সিজিএস এককে 10 টু দি পাওয়ার -28 গ্রাম। এরপরে ইলেকট্রনের চার্জ কত? এটাও আমরা সবাই জানি। ইলেকট্রনের চার্জ কত সবাই জানো? বলো বলো বলো, কত? 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10। কোন এককে? ইএসসি এককে, কুলম্ব এককে বসানো যাবে না। ইএসসি একক, কারণ ইএসসি হচ্ছে সিজিএস একক। ওকে, এবং এখান থেকে তুমি জানো যেহেতু হাইড্রোজেনের জন্য জেড এর মান কত? 1। তাহলে এবার তুমি বলো এখান থেকে হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ কত? তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলো তো। হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধের মানটা কত হবে? দেখো, দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ হবে এই যে R2 ইকুয়াল টু কত? 0.529 ইন্টু, খেয়াল করো, দ্বিতীয় শক্তি স্তর, তাহলে এন এর মান কত? 2 স্কয়ার, যেহেতু হাইড্রোজেন জেড এর মান কত? 1, এত অ্যাংস্ট্রম, তাই না? আমি তাহলে এখানে লিখতে পারি 0.529 ইন্টু হচ্ছে 4। এখন তোমাকে বলছে হাইড্রোজেনের তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ কত? সুতরাং হাইড্রোজেনের তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ, হাইড্রোজেনের তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধটা কত হবে গাইস? আমরা সবাই জানি R3 ইকুয়াল টু কত? 0.529 ইন্টু n স্কয়ারের জায়গায় হবে 3 স্কয়ার, z এর জায়গায় হবে 1 অ্যাংস্ট্রম। তাহলে আমি এখান থেকে লিখতেই পারি 0.529 ইন্টু 3 তিরিকা 9 এত অ্যাংস্ট্রম। ওকে, এখন আমাকে কি বলছে? শক্তি স্তরের ব্যাসার্ধের অনুপাত বের করতে বলছে। কি বের করতে বলছে? অনুপাত। তাহলে সুতরাং অনুপাত কত হবে? তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ব্যাসার্ধের অনুপাত হবে, অনুপাত কেমনে বের করে ভাই? যে কোনো কিছুর অনুপাত মানে হচ্ছে একটাকে আরেকটা দিয়ে ভাগ করা। তার মানে আমি R2 কে R3 দ্বারা কি করব? ভাগ করে দিব। তাহলে R2 এর মান কত? R2 এর মান হচ্ছে 0.529 ইন্টু 4, আর R3 এর মান কত? 0.529 ইন্টু হচ্ছে আমাদের এখানে R3 এর মান কত? 9। কাটাকাটি করলে থাকবে কত? 4/9, তাই না? 4/9, তাহলে 4:9। এটা কিন্তু আমরা আরো সহজেও করতে পারি, মানে এটা কিন্তু গতদিন আমরা দেখেও ফেলছি অলরেডি এগুলা, তাই না? গতদিন দেখেও বলছি আগের থেকে এটা হবে 1 নম্বর থেকে এটা হবে 4 গুণ, এটা হবে 9 গুণ। এগুলো আমরা কতদিন দেখছি। তো বোর্ডে কিভাবে করবা, বোর্ডে যেভাবে করবা বোর্ডের মতো করে আমি তোমাকে লিখে দিচ্ছি, যেন তুমি বোর্ডে ফুল নাম্বার পাও। বোর্ডে করলে যেন তুমি ফুল নাম্বার পাও, এই জন্য আমি তোমাকে এইভাবে লিখে দিচ্ছি, বুঝছো? মানে বোর্ডের স্টাইলে, নাইলে আমি আরো শর্টকাটে করাইতাম। যদি অ্যাডমিশন স্টাইলে হইতো তাহলে এগুলো তোমার 1 লাইনে করায় ফেলতাম, 30 সেকেন্ডে এগুলো করায় ফেলতাম অঙ্ক, ঠিক আছে? কিন্তু এখন তো এটা অ্যাডমিশন স্টাইলে করা যাবে না, যেহেতু তোমরা বোর্ডের জন্য লিখবা। বোর্ডে তুমি এভাবে লিখবা, এভাবে লিখলে তোমাকে ফুল নাম্বার দিবে, ঠিক আছে? ওকে ফাইন, আসো, এইটুকু আশা করি তুমি বুঝতে পারছো। যদি তুমি আরো ক্লিয়ার হইতে চাও বোর্ডে, বুঝছো, আরো ক্লিয়ার করতে চাও, সেটা হচ্ছে এইখানে এই যে ধ্রুবকগুলো আছে, ধ্রুবকের মানগুলাকে তুমি যে বসাবা, ধ্রুবক কে কে বলো তো? এই যে এখানে আমাদের ধ্রুবক হচ্ছে এই যে এখানে, এভাবে লিখতে পারো এইচ স্কয়ার, হ্যাঁ, তারপরে ডিভাইডেড বাই হচ্ছে, ধরো বোর্ডে তুমি আরো সেফ থাকতে চাও, যে একেবারে টিচাররে খাতায় হাতই ধরতে দিবা না, 4 স্কয়ার m স্কয়ার, এগুলো হচ্ছে তোমার ধ্রুবক। এই সূত্রটার মধ্যে দেখো, এই সূত্রটার মধ্যে এগুলো হচ্ছে তোমার ধ্রুবক। তো এই মানগুলাকে তুমি কি করবা? এখানে লিখতে পারো যে, ঠিক আছে, এখানে লেখো আবার বা এইভাবে লিখতে পারো, আবার লিখে এই মানগুলোকে লেখো, লিখে এইচ এর মান কত বসায় দাও, এই যে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -27 স্কয়ার।
তারপরে ধরো 4 3.1416 স্কোয়ার ইন্টু এম 9.11 ইন্টু 10⁻⁻28, ওকে, ইন্টু ই স্কোয়ার মান কত 4.8 ইন্টু 10⁻⁻10 স্কোয়ার, ওকে, দিয়ে ক্যালকুলেশন করে তুমি এখানে লিখতে পারো 0.529 অ্যাংস্ট্রম লিখতে পারো। মানে এইভাবেও লেখা দিতে পারো যে এই সাইড নোটের মধ্যেই লেখা দিতে পারো যে এটার মান কেমনে 0.529 আসছে। তাহলে একেবারে মনে করো টিচারের মানে মুড খারাপ থাকুক, বউর সাথে ঝগড়া হোক, বা ইচ্ছাকৃতভাবে তোমার নাম্বার কাটা হোক, কোনোভাবেই ধরো তুমি টিচারের কাছে পড়ো না, তোমার নাম্বার কাটতে চাচ্ছে, তাও সে চাইলেও পারবে না, ঠিক আছে। বাট বোর্ড স্ট্যান্ডার্ড হচ্ছে এটা, বোর্ডে এইভাবে লিখলে তুমি ফুল নাম্বার পাবা, এটা হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড। বোর্ডে তুমি এইভাবে লিখলে একটা নাম্বারও তোমার কাটবে না, নট এ সিঙ্গেল, মানে কোনো পয়েন্ট কাটারও কোনো অপশন নাই এভাবে লিখলে। তুমি এই যে এইটা যদি লিখা দাও তাহলে কলেজের টিচাররাও নাম্বার কাটতে পারবে না, কলেজের টিচাররাও নাম্বার কাটতে পারবে না, ঠিক আছে। ওকে, তো তো এবার আসো খেয়াল করো, ঠিক আছে। আমরা এভাবে লিখতে পারো যে সমীকরণ থেকে, আবার এখানে লিখতে পারো সমীকরণ থেকে বোর্ডের ইয়াগুলো ক্যালকুলেশন করে পাই। এভাবে লেখো সমীকরণ থেকে ধ্রুবকগুলো ক্যালকুলেশন করে পাই। সমীকরণ থেকে ধ্রুবকগুলোকে ক্যালকুলেশন করে পাই, ঠিক আছে। শেষ। ক্লিয়ার, ডান। তো তুমি সেম কাজটা করবা। এই হচ্ছে, আশা করি সবাই বুঝতে পারছো কেমনে অঙ্ক করবা, কিভাবে কি করবা। আমার মনে হয় তোমাদের প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, এখানেও সেম কাজটা করতে পারো, ওই যে আগের মতো করে এখানেও লিখতে পারো যে সমীকরণ থেকে ধ্রুবক মানগুলোকে ক্যালকুলেশন করে পাই। সমীকরণ থেকে ধ্রুবক মানগুলোকে ক্যালকুলেশন করে পাই। তারপর ওই মানগুলা তুমি চাইলে যে আবার আগের মতো করে তুমি করতে পারো যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার, এই মানগুলো বসাই দিতে পারো এবারে এখানে। বুঝছো, আমার মুখস্থ হয়ে যাওয়ার কথা তোদের সব, এগুলা এমন ভাবে করাইতেছি। 3.1416 স্কোয়ার ইন্টু 9.11 ইন্টু 10⁻⁻28 ইন্টু কত, ইন্টু হচ্ছে আমাদের স্কোয়ারের মান কত, ওই যে 4.8 ইন্টু 10⁻⁻10 স্কোয়ার। ঠিক আছে, সেখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালুটা চলে আসবে, এই যেখানে আসবে 0.529 অ্যাংস্ট্রম। এটা লেখা দিবা, টিচারের নাম্বার কাটার কোনো সাধ্য নাই, কারো নাম্বার কাটার কোনো এখতিয়ারই নাই। চলো আমরা তার পরেরটাতে যাই। কি বলছে দেখো, হাইড্রোজেন, হিলিয়াম প্লাস ও লিথিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, এই তিনটির প্রথম কক্ষগুলোর ব্যাসার্ধের অনুপাত কত? এই তিনটার প্রথম কক্ষগুলোর ব্যাসার্ধের অনুপাত বের করতে বলছে। ওকে, সো দেখি আমরা ট্রাই করে দেখি। হাইড্রোজেন, হিলিয়াম প্লাস ও লিথিয়াম প্লাস, এই তিনটার প্রথম কক্ষগুলোর ব্যাসার্ধের মান বের করতে বলছে। তো একদম নিয়মটা কি, নিয়মটা হচ্ছে একদম সেম। আমরা এখানে লিখবো আমাদের Rn ইকুয়াল টু কত, যেহেতু ব্যাসার্ধ বের করতে বলছে n স্কয়ার, এই সূত্রগুলো একদম বোর্ডে যেভাবে লিখবা, বোর্ডে এভাবে লিখবা যে আমরা জানি n স্কয়ার s স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার। ওকে, এখানে আমরা তারপরে কি লিখবো যে ধ্রুবক, হ্যাঁ ধ্রুবক কে আমাদের ধ্রুবক গুলা হচ্ছে h, তারপর হচ্ছে পাই, তারপর হচ্ছে m, আর হচ্ছে ই, ও ই এর মানগুলো কোন এককে, সিজিএস এককে বসিয়ে কি পাই আমরা, এদেরকে বসিয়ে আমরা আমাদের সূত্রটাকে পাই। আমাদের Rn ইকুয়াল টু আমাদের এখানে থাকবে 0.529 ইন্টু n স্কোয়ার বাই z
অ্যাংস্ট্রম। এখন আমাকে কি করতে হবে, সাইড নোট লিখতে হবে। এই সাইড নোট এখন আমি লিখবো না, এটা তোমরা নিজেরা লিখবা এগুলা। ওকে, এখানে এখানে তারপরে বাকি কাজগুলো তোমরা নিজেরা লিখবা। এটা HW। ওকে, এইখানে বাকি অংশটুকু তোমরা নিজেরা লিখবা। তো আমি এবার বাকি অঙ্কটা এখানে করাই দিচ্ছি তোমাদের। তো আমাকে কি বলছে দেখো তো, বলছে হাইড্রোজেনের জন্য, হ্যাঁ, হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ। তাহলে তুমি বলো তো ভাইয়া, দেখি তো আমরা কি লিখতে পারি, যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। বলো তো ভাইয়ারা, আমার হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? এই দেখো, আর অফ হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। ওকে, আর অফ হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা কত হবে বলে দিছে কার? হাইড্রোজেনের প্রথম কক্ষপথ। তো আমরা লিখি আর অফ H1 মানে বুঝছো তো, প্রথম কক্ষপথ। তাহলে এখন কি হবে, মানটা কত? 0.529 দেখো ইনটু n মানে প্রথম কক্ষপথ, n²/z, হাইড্রোজেনের জন্য z এর মান হচ্ছে 1, আমরা সবাই জানি অ্যাংস্ট্রম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমার ভ্যালুটা আসবে 0.529 অ্যাংস্ট্রম। এবার আসো, আমাকে কি করতে হবে এখন, সিমিলারলি হিলিয়াম প্লাসের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। ওকে, এখন এবার কার ব্যাসার্ধ? হিলিয়াম প্লাসের। তাহলে ব্যাসার্ধ অফ হিলিয়াম প্লাস কোন কক্ষপথ? প্রথম কক্ষপথ। সো দ্যাটস ওয়াই প্রথম কক্ষপথ, নিচে 1 লিখছি, প্রথম কক্ষপথ। এখন হিলিয়ামের জন্য সূত্রটা কি? 0.529 ইনটু, দেখো খেয়াল করো, হিলিয়ামের জন্য n এর মান, n কি? প্রথম কক্ষপথ, তাহলে n এর মান হচ্ছে 1²। কিন্তু হিলিয়ামের জন্য পারমাণবিক সংখ্যার মান কত? 2, তাহলে এত অ্যাংস্ট্রম। ওকে, তাহলে আমার এখানে মানটা আসবে 0.529 ডিভাইডেড বাই 2 অ্যাংস্ট্রম। ওকে, ডান। এবার আসো, তোমাকে কি বলছে এরপরে? বলছে লিথিয়াম 2 প্লাসের। তাহলে আমরা একটু দেখি আমাদের লিথিয়াম 2+ এর প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান কত। তাহলে দেখো তো, ব্যাসার্ধটা কার? ব্যাসার্ধটা হচ্ছে লিথিয়াম 2+ এর কোন কক্ষপথ? প্রথম কক্ষপথ, তাই নিচে হচ্ছে 1, প্রথম কক্ষপথ, তাই নিচে লিখছি 1। মান কত হবে? 0.529 ইনটু, দেখো প্রথম কক্ষপথ, তাহলে n এর মান হচ্ছে 1²। নিচে কি আসবে? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা। তাহলে হাইড্রোজেনের জন্য 1, হিলিয়ামের জন্য 2, লিথিয়ামের জন্য 3, আমরা সবাই জানি 3 অ্যাংস্ট্রম। সো এইখান থেকে এখন আমি লিখতেই পারি 0.529 ডিভাইডেড বাই 3 অ্যাংস্ট্রম। তাহলে এখন বলো তো, তাহলে এদের অনুপাত কত? ব্যাসার্ধের অনুপাত কত? একটু কমেন্ট করে তোমরা জানাও তো ভাইয়া, যে তাহলে অনুপাতটা কত? এই যে এরা যে আছে, এদের ব্যাসার্ধের অনুপাতটা তোমরা একটু সবাই আমাকে কমেন্ট করে জানাও, যে এদের প্রত্যেকের ব্যাসার্ধের অনুপাত কত? ব্যাসার্ধের অনুপাত কত বলো, কত? আমরা লিখতেই পারি, তাহলে লিখতেই পারি যে সুতরাং ব্যাসার্ধের অনুপাত কত হবে? ব্যাসার্ধের অনুপাত দেখো, হাইড্রোজেনের যা হিলিয়াম প্লাসের তার অর্ধেক, লিথিয়াম 2+ এর 1/3 হাইড্রোজেনের তুলনায়। হাইড্রোজেনের 0.529 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে 0.529 ডিভাইড বাই 2, এটা 0.529 ডিভাইড বাই 3, তাই না? তাহলে আমি বলতেই পারি ব্যাসার্ধের অনুপাত, তাহলে আর অফ হাইড্রোজেন অনুপাত আর অফ হিলিয়াম প্লাস 1 নম্বর কক্ষপথ, এগুলো সবই হিলিয়ামের কয় নম্বর কক্ষপথ? 1 নম্বর কক্ষপথ। এরপরে হচ্ছে তোমার অনুপাত আর অফ লিথিয়াম 2+ এর 1 নম্বর কক্ষপথ। তাহলে অনুপাতটা কত হবে? 1 অনুপাত হাফ অনুপাত 1/3, 1 অনুপাত হাফ অনুপাত 1/3। অথবা এটাকে যদি আমরা, তোমরা ছোটবেলা 9 10-এ থাকতে শিখছো, এরকম অনুপাত গুলাকে তুমি যদি পূর্ণ সংখ্যায় এবার পূর্ণ সংখ্যায় যদি তুমি এদেরকে কনভার্ট করতে চাও, তাহলে এই যে এদের লসাগু করে গুণ করে দিবা। তো 2 আর 3 এর লসাগু হচ্ছে 6 দিয়ে গুণ করলে এটা আসবে 6, এখানে 6 দিয়ে গুণ করলে এটা আসবে 3, এটা 6 দিয়ে গুণ করলে এটা আসবে 2, তাহলে 6:3:2। ওকে, 6:3:2। মানে এরকম যদি অনুপাত যদি কখনো ভগ্নাংশে থাকে, সেই ভগ্নাংশের অনুপাতকে তুমি যদি কিসে কনভার্ট করতে চাও, ভগ্নাংশের অনুপাতকে তুমি যদি ইয়াতে কনভার্ট করতে চাও, মানে পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে চাও, তাহলে এই 2 আর 3 গুণ করলে কত হয়? 6, এটা 6 দিয়ে গুণ, এটা 6 দিয়ে গুণ, এটা 6 দিয়ে গুণ। ওকে, তাহলে এগুলো পূর্ণ সংখ্যায় কনভার্ট হয়ে যায়। ওকে, তো এই হচ্ছে কাহিনী। আশা করি সবাই বুঝছো। যদি কেউ না বুঝে থাকো প্লিজ জানাও।
যদি কেউ না বুঝে থাকো প্লিজ জানাও, যে কেউ আসো কিনা যে বুঝো নাই। যেমন এইখানে বাকি মানে বাকি যে সাইড নোট গুলো তোমরা নিজেরা লিখবা। আমি কিন্তু তোমরা কিভাবে বোর্ডে লিখবা, বোর্ডে কেমনে লিখলে ফুল নাম্বার পাবা সেভাবে তোমাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো সাইড নোটটা খুব সুন্দর মতো লিখতে হবে, সাইড নোট দেওয়া লাগবে। এখানে এখানে আমরা লিখে রাখি সাইড নোটটা লিখবো, সাইড নোট লিখবো। এখানে কি লিখবো? সাইড নোট লিখবো। এবং এই সাইড নোট না লিখলে কিন্তু নাম্বার পাবা না, সাইড নোটটা সুন্দর মতো করে লিখবা, তাহলে বোর্ডে ফুল নাম্বার পাবা। ক্লিয়ার, ভেরি গুড। চলো আমরা তার পরেরটাতে যাই। বলছে হাইড্রোজেন মাইনাসের, হ্যাঁ, হাইড্রোজেন মাইনাসের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, আর বলছে লিথিয়াম 2+ এর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কোনটা বড়? এই দুইটার মধ্যে কোনটা বড় এটা তোমাকে বের করতে বলছে। তো যেহেতু আমাদের ব্যাসার্ধ বের করতে বলছে, তাহলে অবভিয়াসলি সবার আগে আমাদের কাজ কি? ব্যাসার্ধের ইকুয়েশন লেখা। তো সুন্দর মতো করে লিখবা Rn = n² h² ডিভাইডেড বাই 4π² m z²। ওকে, এটা। তারপরে আমরা কি লিখবো? যে ওই যে ধ্রুবক কে ধ্রুবক h, π, m ও e এর মানগুলোকে তারপর আমি লিখলাম ডট 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 ডট। বাকিটা তোমরা বুঝে গেছো, ডট 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 করে বাকিটা আমরা বুঝে গেছি। বুঝে গিয়ে আমরা কি করব? এই মানগুলোকে ডট 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 ডট, হ্যাঁ, বাকিটা আমরা সবাই বুঝছি। তাহলে এখান থেকে আমরা লিখবো Rn = 0.529 n²/z অ্যাংস্ট্রম। ওকে, ডান। এখন আমাকে কি করতে হবে? এখানে সুন্দর মতো করে সাইড নোট লিখতে হবে। এখানে সাইড নোট লিখবো, এখানে কি দিব? সাইড নোট দিব। আমার মনে হয় এটা তোমাদের লিখে দিতে হবে না, অলরেডি লিখে ফেলছি দুইবার। সাইড নোট লিখবো। ওকে, এই জায়গায় আমরা সুন্দর মতো করে সাইড নোট লিখবো। লিখে এবার আমরা আমাদের অঙ্কগুলো করে ফেলবো। এখন বলছে হাইড্রোজেন মাইনাসের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে আমরা একটু লিখি যে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। সুতরাং হাইড্রোজেন মাইনাস এর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। এখন শুনো ভাইয়া, যে কার ব্যাসার্ধ বের করতে বলছে? হাইড্রোজেনের। তো দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করতে বলছে, বুঝছো? হাইড্রোজেনের মাইনাসের কোন কক্ষপথ? বলছে হাইড্রোজেন মাইনাসের দ্বিতীয় কক্ষপথ। তো এটা হচ্ছে 2 মানে 2 নাম্বার কক্ষপথ। ইকুয়াল টু কি হবে? এই দেখো 0.529 ইন্টু n এর মান কত বলো? বলে দিছে দ্বিতীয় কক্ষপথ, তাহলে n এর মান হচ্ছে 2, তাহলে 2²। n এর মান হচ্ছে 2, তাহলে 2²। নিচে z মানে কি? পারমাণবিক সংখ্যা। হাইড্রোজেনের z এর মান কত? 1। ক্যালকুলেশন করলে কত আসবে আমাদের এখানে? 0.529 ইন্টু 4 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে হাইড্রোজেন মাইনাসের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। ওকে, এখন আমাকে কি বলছে দেখো। সুতরাং এবার এরপরেরটা কি? এরপরেরটা হচ্ছে আমাদের এই যে এটা এইভাবে দাও। এখানে 2 দিলে এই জায়গায় 2টা না দিয়ে 2টা এইভাবে দিবা। দাঁড়াও, এটা এইভাবে লেখো, তাহলে জিনিসটা মোর অ্যাকুরেটলি হয়, নাহলে অনেকে আবার কনফিউশন হয়ে যাবে। মনে করবে H2। এই যে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথ কার? H মাইনাসের। এভাবে লেখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, H মাইনাসের দ্বিতীয় কক্ষপথ। যেমন এগুলোর ক্ষেত্রেও সেম, এভাবে না লিখে এই যে এখানে না লিখে এখানে লেখো। ওকে, এই প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কার? হাইড্রোজেনের। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কার? হিলিয়ামের। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কার? লিথিয়াম 2+ এর। ওকে, এইখানে 1 2 দিবা, দিয়ে তার পাশে পরমাণুটা লিখবা। যেমন 2 নম্বর কক্ষপথ কার? H+ এর, এই H মাইনাস এর। ওকে, এবার আসো আমরা তারপরেরটা যাই আমাদের। সুতরাং আমাদের এরপরটা কি বলছে? লিথিয়াম 2+। লিথিয়াম 2+ এর কোন কক্ষপথ? দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। ওকে, তাহলে দেখো তো ব্যাসার্ধ কত নম্বর কক্ষপথের? 2 নম্বর কক্ষপথের। কোন পরমাণুর? লিথিয়াম 2+ এর। ওকে, ইকুয়াল টু কত হবে? 0.529 ইন্টু এবার দেখো, খেয়াল করো সূত্রটা কি? n²/z। তো n এর মান কত? দ্বিতীয় কক্ষপথ, তাহলে 2²। z এর মান কত লিথিয়ামের? আমরা সবাই জানি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। ওকে, 3। তাহলে আমার এখানে কত আসতেছে দেখো তো? 0.529 ইন্টু 4 ডিভাইডেড বাই 9, এত অ্যাংস্ট্রম। তাহলে এখন তুমি আমাকে বলো তো ভাইয়ারা, কোনটা বড়?
তো তার মানে কি এদের ব্যাসার্ধ কোনটা বড় মানে অনুপাত বের করতে বলছে। তাহলে এখন আমি বলতে পারি যে সুতরাং আমি কি করব, এই যে আর আর 2 নম্বর কক্ষপথ কার, হাইড্রোজেন মাইনাসের 2 নম্বর কক্ষপথকে আমরা লিথিয়ামের 2 নম্বর কক্ষপথ, লিথিয়াম 2+ এর 2 নম্বর কক্ষপথের মান দ্বারা ভাগ করে দিব। তো ভাগ করে দিলে দেখো তো উপরে মানটা কত আসতেছে, 0.529 ইন্টু হচ্ছে 4, নিচে আসতেছে 0.529 ইন্টু হচ্ছে 4 ডিভাইডেড বাই হচ্ছে 9, কাটাকাটি করলে দেখবো মানটা আসতেছে 9। তার মানে কি মানটা আসতেছে 9, তার মানে কি কে বড়, তাহলে আমরা বলতে পারি এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো তো এই জায়গা থেকে আমরা এখন বলতে পারি আমাদের সেই বিখ্যাত অনুসিদ্ধান্তটা কি, যে হাইড্রোজেন মাইনাসের দ্বিতীয় কক্ষপথ ইকুয়াল টু হচ্ছে 9 ইন্টু দ্বিতীয় কক্ষপথ অফ লিথিয়াম 2+। তার মানে লিথিয়াম 2+ এর দ্বিতীয় কক্ষপথের তুলনায় হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথ কত গুণ বড়, 9 গুণ বড়। কত গুণ বড়, 9 গুণ বড়। বুঝছো, 9 গুণ বড়। চিন্তা করা যায় 9 গুণ বড়। 9 কেন, ও সরি 9 না, 9 আই এম সো সরি, ক্যালকুলেশন আমি এটাতে 3 স্কয়ার করে ফেলছি, 1 মিনিট, সরি এটা হবে 3, মানে 2 স্কয়ার বাই 3 মানে 4/3। আমি সরি ভুলে 9 লিখে ফেলছি 3 এর জায়গায়, ওটারও স্কয়ার করে দিছি, সো সরি, ডিভাইডেড বাই 3। তাহলে এখানে হবে 3, তার মানে কয় গুণ বড়, এখানে হবে 3, ওকে 3 গুণ বড়। ওকে, কয় গুণ বড়, 3 গুণ বড়। তাহলে এটা আসবে আমাদের 3 ইন্টু লিথিয়াম 2+, 3 ইন্টু লিথিয়াম 2+, 3 সরি 9টা ভুলে লিখে ফেলছি, তোমরা সবাই এখন পারতেছো, মানে আমার করাই দেওয়া লাগতেছে না, তোমরা নিজেরাই কিন্তু করে ফেলতেছো, আমার করাই দেওয়া লাগতেছে না। তোরা বস হয়ে গেছে, একটা বস হয়ে গেছে। এখন এই অঙ্ক যেমনি আসুক, যেভাবে আসুক, তোরা এখন পারবি। পরের অঙ্কগুলো আমার করাইতে হবে না, জানো। বলছে হাইড্রোজেনের এম শেলে আবর্তনকারী একটি ইলেকট্রনের গতিবেগ কত, মোট শক্তি কত, গতিশক্তি কত ও স্থিতিশক্তি কত নির্ণয় করো। কারণ প্রথমটা বলছে আবর্তনকারী একটি ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করতে বলছে, বেগ নির্ণয় করতে বলছে। খেয়াল করো, প্রথমটা কি বলছে, গতিবেগ। তাহলে যেহেতু গতিবেগের সূত্রটা কি বলো তো, আমরা সবাই জানি আমাদের গতিবেগের সূত্রটা কি। আমরা সুন্দর মতো করে এখানে গতিবেগের সূত্রটা লিখে ফেলবো। তো আমাদের ভিএন ইকুয়াল টু কত, তোমাদের মনে আছে কিনা দেখো তো। একদম শুরুতে আমাদের ভিএন এর সূত্রটা কি ছিল, এই দেখো, ভিএন ইকুয়াল টু হচ্ছে 2πz² nh, 2πz² nh। সূত্রটা সবাই মনে রাখো। দেখো কি বলছে, 2πz² equal to 2.18 into 10⁸ z/n সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, 2πz² nh। ওকে, চলো আমরা এই সূত্রটা বসাই দেই। আমাদের vn equal to হচ্ছে 2πz²/nh। এটা হচ্ছে আমাদের গতিবেগের সূত্র। ওকে, এখন আমরা কি লিখবো এখানে, আমরা এখন লিখবো যে সুন্দর মতো করে আমাদের ধ্রুবক কে এখানে দেখো তো, ধ্রুবক হচ্ছে আমাদের h, ধ্রুবক হচ্ছে আমাদের পাই, ধ্রুবক হচ্ছে আমাদের এখানে n, n না, e, h, পাই, আর একটা হচ্ছে আমাদের e। এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক, ঠিক আছে। তুমি খেয়াল করো, এই ছাড়া কিন্তু আমাদের আর কোনো ধ্রুবক নেই এই জায়গায়। এই ধ্রুবকের মানগুলোকে কোন এককে, সিজিএস এককে। এবার লিখবা আর কি মানগুলোকে, এই ধ্রুবকের মানগুলোকে আমরা এখানে লিখি, মানগুলোকে সিজিএস এককে, তারপর ডট 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 করে আমরা কি পাচ্ছি এখানে দেখো তো, আমরা এখানে পাচ্ছি আমাদের vn equal to 2.18 into 10⁸ z/n, তারপরে কি সেন্টিমিটার পার সেকেন্ড, অথবা 10⁶ মিটার পার সেকেন্ড, একই কথা, কোনো অসুবিধা নাই। এবার এখানে আমাদের কি করতে হবে গাইস বলো তো, এবার এইখানে আমাদের সুন্দর মতো করে সাইড নোট দিতে হবে। এখানে কি লিখবো, এখানে সাইড নোট দিব, এখানে সাইড নোট লিখবো, সাইড নোট। আমার মনে হয় না এখন আর সাইড নোটটা আমার তোমাদের বুঝাইতে হবে, এইচ এর মান কত, পাই এর মান কত, ই এর মান কত, এন এর মান কত, জেড এর মান কত, এগুলো তোমাকে এইগুলো বের করতে বলছে। ওকে, আচ্ছা এখন এবার আসো, এবার আমরা লিখবো যে সুতরাং
এখন আমাকে কি বলছে দেখো তো, আমরা এখানে সাইড নোটটা সুন্দর মতো করে দিব এবং ক্যালকুলেশন করে এই মানটা প্রমাণ করে দিব, ক্যালকুলেশন করে ওই আগের মতো করে। ঠিক আছে, দেখাইতে হবে, বলো দেখাইতে হবে কিনা তোমরা আমাকে একটু বলো। সাইড নোট কি আমার তোমাদেরকে দেখাইতে হবে কিনা একটু কমেন্ট করে জানাও। সাইড নোটটা দেখাইতে হবে কিনা কমেন্ট করে জানাও সবাই। ওকে, এই সাইড নোটটা দেখানো লাগবে কিনা এটা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানায় দাও। এই সাইড নোটটা দেখানো লাগবে কিনা কমেন্ট করে জানায় দাও সবাই প্লিজ। লাগবে না, লাগবে না, নিজেরাই পারবো। গুড, ভেরি গুড, লাভ ইউ গাইস। ওকে, তাহলে এবার আমরা লিখবো হাইড্রোজেনের এম শেলে আবর্তনকারী ইলেকট্রনের গতিবেগ। তাহলে আমরা লিখি হাইড্রোজেনের কোন শেলে, এম শেলে আবর্তনকারী ইলেকট্রনের রৈখিক গতিবেগ। এই সূত্রটা হচ্ছে রৈখিক গতিবেগের জন্য, রৈখিক গতিবেগ। যদি তোমাকে কখনো না বলে দেয় যে কোন বেগ, এটা যদি তোমাকে বলে না দেয় কোন বেগ, দেখো তোমাকে বলছে গতিবেগ। এখন গতি তো দুই ধরনের আছে, একটা রৈখিক গতিবেগ, একটা কৌণিক গতিবেগ। তো যদি কৌণিক গতিবেগ বলা না থাকে, কারণ কৌণিক গতিবেগের একটা সূত্র তোমাদের দেখাই দিছি, কৌণিক গতিবেগ যদি বলা না থাকে তুমি অবশ্যই এটাকে রৈখিক ধরে নিবা। কি ধরে নিবা? এটা কোন গতিবেগ ধরে নিবা? রৈখিক গতিবেগ। যদি প্রশ্নে বলে দেয় কৌণিক গতিবেগ তাহলে তো কৌণিক, কোনো সমস্যা নাই। আর যদি প্রশ্নে কৌণিক গতিবেগ ওয়ার্ডটা উল্লেখ না থাকে তাহলে রৈখিক, চোখটা বন্ধ করে কোন গতিবেগ? রৈখিক গতিবেগ। তাহলে এখন বলো হাইড্রোজেনের এম শেলে আবর্তনকারী ইলেকট্রনের রৈখিক গতিবেগ। তো আমাদের রৈখিক গতিবেগটা কত হবে গাইস? দেখি আমরা এখন নিজেরাই পারবো। রৈখিক গতিবেগ আমাদের বের করতে বলছে, আমাদের Vn ইকুয়াল টু কত আমরা জানি, অলরেডি করে ফেলছি 2.18 ইন্টু 10⁸ ইন্টু, খেয়াল করো জেড এর মান কত, হাইড্রোজেন বলছে, হাইড্রোজেনের জন্য জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 1, হাইড্রোজেনের জন্য জেড এর মান হচ্ছে 1। এবং তুমি এখান থেকে আমাকে বলবা আমার এন এর মান কত। দেখো এম শেল বলছে, তো বলো তো এম শেলের জন্য এন এর মান কত? তোমরা বলো এম শেল। আমরা জানি 1 নাম্বার কক্ষপথকে আমরা বলি এল, 2 নাম্বারটাকে বলি কি, কোনটা বলো, এম এর মান কত বলো? 2 নাম্বার কক্ষপথকে আমরা বলি কে, 3 নাম্বারটাকে আমরা বলি এম। এল প্রথম 1 নাম্বার কক্ষপথকে আমরা বলি এল, 2 নাম্বার কক্ষপথকে বলি কে, তারপরটাকে বলি এম, তাই না? নাকি কে এল এম? কোনটা? প্রথমটাকে কি বলা হয়? কে, দ্বিতীয়টাকে এল, তারপরটা কি এম। কোনটা? এম মানে কি? এই বোরের পরমাণু মডেল তোদেরকে কতবার পড়াইছি? কে এল এম, তারপরটা এন, ঠিক আছে, প্রথমটা এল না। ওকে, তাহলে 3 নাম্বার কক্ষপথ। ভেরি গুড জেসমিন, এটা মানে হচ্ছে আমাদের 3 নাম্বার কক্ষপথ। তাহলে এটাকে ডিভাইড বাই 3, দ্যাটস ইট। তাহলে এন এর মান হচ্ছে আমাদের 3। এখান থেকে ক্যালকুলেশন করলেই আমরা আমাদের বেগ পেয়ে যাব। এককটা কি কোন এককে আসবে? সেন্টিমিটার পার সেকেন্ড এককে। যদি মিটার পার সেকেন্ড এককে বের করতে বলে পরে 100 দিয়ে ভাগ করে মিটার পার সেকেন্ডে বের করে ফেলবো। এখন আমাকে বলছে এবার দেখো তারপরে মোট শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি নির্ণয় করতে বলছে। কে এল এম এন, গুড, এই যে সাবাস। ওকে, তাহলে এখন বলছে মোট শক্তি, গতিশক্তি ও স্থিতিশক্তি বের করতে। তাহলে আমাকে এবার মোট শক্তি বের করতে বলছে, তাহলে আমাকে এখন কি করতে হবে? মোট শক্তির ফর্মুলাটা বসাইতে হবে। আমরা জানি আমাদের মোট শক্তির ফর্মুলাটা কি, দেখো তো মনে আছে কিনা? না মনে থাকলে কোনো সমস্যা নাই, আমরা দেখে আসি সবাই একবার। মোট শক্তির ফর্মুলাটা কি আমাদের দেখো তো? আমাদের মোট শক্তির ফর্মুলাটা হচ্ছে মাইনাস 2 পাই স্কোয়ার mz স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই n স্কোয়ার s স্কোয়ার, মাইনাস 2 পাই স্কোয়ার mz স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই n স্কোয়ার s স্কোয়ার। ওকে, তাহলে 2 পাই স্কোয়ার mz স্কোয়ার ই টু দি পাওয়ার 4, 2 পাই স্কোয়ার mz স্কোয়ার ই টু দি পাওয়ার 4 মাইনাস 2 পাই স্কোয়ার mz স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n স্কোয়ার বাই s স্কোয়ার। এখন আবারও ঠিক সেম কাহিনী লিখবা। তোমরা কি লিখবা? ধ্রুবক, ধ্রুবক গুলাকে h পাই m e, এর মানগুলোকে সিজিএস এককে বসিয়ে পাই। কি পাই? এদেরকে সিজিএস এককে বসিয়ে আমরা কি পাই? এদেরকে সিজিএস এককে আমরা বসিয়ে পাই। দেখো এখান থেকে আমি লিখতে পারি en ইকুয়াল টু মাইনাস 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার।
জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। এটাকে তুমি চাইলে জুলেও কনভার্ট করে নিতে পারো, এটাকে জুলেও কনভার্ট করে তুমি নিতে পারো। এই ইলেকট্রন ভোল্টকে যদি তুমি ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করো 1.6 দ্বারা যদি তুমি গুণ করো, তাহলে মোটামুটি এটা এরকম আসে 2.18 ইন্টু 10⁻18 জুলে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, ওটা আমি জুলে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কেমনে যায়, ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করতে হয়, এটা তোমাদের শিখাইছি আগেই। এখন আমাকে কি করতে হবে, এখানে সাইড নোট লিখতে হবে। আমার এখানে কি করতে হবে, সাইড নোট দিতে হবে। তো আমি এখানে লিখে দিব, এখানে কি করব আমরা, সাইড নোট দিব। সাইড নোট একদম সুন্দর মতো করে তোমরা নিজেরা সাইড নোট দিবা এবং এই মানটা প্রমাণ করে দিবা নিচে দিয়ে। ফার্স্টে সাইড নোট দিয়ে সবগুলো মান লিখবা সিজিএস এককে, তারপরে এই মানটাকে প্রমাণ করে দিবা যেভাবে করাইছি শুরুর দিকে। ওকে, তোমরা সবাই উত্তরও দিয়ে দিয়েছো, ভেরি গুড। ওকে ফাইন, আসো এখন আমরা এখান থেকে কি করতে বলছে, দেখো হাইড্রোজেনের এম শেলে আবর্তনকারী ইলেকট্রনের মোট শক্তি বের করতে বলছে। তাহলে সুতরাং হাইড্রোজেনের এম শেল এ হ্যাঁ ইলেকট্রনের মোট শক্তি, আবর্তনকারী আর লিখলাম না, মোট শক্তি কত হবে, দেখো আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে আমাদের EN ইকুয়াল টু -13.6 ইন্টু হাইড্রোজেন বলছে, তাহলে জেড এর মান হচ্ছে 1 স্কোয়ার ডিভাইডেড বাই মোট মানে কত সাল এম শেল মানে 3 নাম্বার কক্ষপথ, তাহলে হচ্ছে 3 স্কোয়ার। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব এটার মোট শক্তির মান হচ্ছে এত ইলেকট্রন ভোল্ট। তুমি চাইলে এটাকে জুলেও কনভার্ট করে নিতে পারো, পরবর্তীতে যে মানটা আসবে বাক্স, এই মানটাকে তুমি যদি ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করো 1.6 10⁻−19 এই ইলেকট্রনের চার্জ দ্বারা যদি গুণ করো, তাহলে এটা জুলে কনভার্ট হয়ে যাবে। ইলেকট্রন ভোল্টকে চাইলে আমরা এইভাবে জুলে কনভার্ট করে নিতে পারি। ওকে ডান। এখন তোমাকে বলছে গতিশক্তি ও স্থিতিশক্তি নির্ণয় করতে বলছে, গতিশক্তি আর স্থিতিশক্তি নির্ণয় করতে বলছে। ওকে, আমার এখান থেকে ক্যালকুলেশন করলে আমার তো একটা কি আসতেছে, দেখো তো আমি এটাকে একটু দেখি তো কত আসে মানটা, ইলেকট্রন ভোল্টে কত আসে, 13.6 ভাগ হচ্ছে 13.6 ভাগ হচ্ছে কত 9, ভাগ করলে আসে 1.151। এই যে দেখো -1.151, এটা করলে দিলে হয়ে গেছে। এখন তোমাকে বলছে যে দেখো সুতরাং এবার আমরা কি বলছে, হাইড্রোজেনের এম শেলে ইলেকট্রনের গতিশক্তি, তো তুমি দেখো তুমি যদি মোট শক্তি জানো তাহলে তোমার গতিশক্তি বের করা কিন্তু খুব সহজ। কেমনে আমরা সবাই জানি যে মোট শক্তি আর গতিশক্তির মান একই হয়, জাস্ট খালি চিহ্নটা চেঞ্জ হয়। তোমাদেরকে দেখাইছি না যে মোট শক্তি আর গতিশক্তির মান সেম হয়, জাস্ট শুধু চিহ্নটা উল্টা হয়। দেখো এই দেখো দেখো গতিশক্তির মান যা, দেখো মোট শক্তির মানও তা, মোট শক্তির আগে একটা মাইনাস আছে, গতিশক্তির আগে কোনো মাইনাস সাইন নাই, প্লাস সাইন, মানে মোট শক্তির গতিশক্তির মান সমান, জাস্ট খালি চিহ্নটা উল্টা। তাহলে আমাকে যদি এখন গতিশক্তি বের করতে বলে, তাহলে গতিশক্তির মান কি হবে, সেম হবে। গতিশক্তির মান কি হবে, সেম হবে। এটার গতিশক্তি কি হবে, সেম হবে। এটার গতিশক্তি তাহলে আমাদের ইকের মান কত হবে, ইকে ইকুয়াল টু হবে প্লাস 1.151 ইন্টু 1.6 ইন্টু 10⁻−19 জুল, অথবা এত ইলেকট্রন ভোল্ট। তুমি এই জুলের জায়গায় ইলেকট্রন ভোল্ট রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এটা দ্বারা গুণ না করলে ইলেকট্রন ভোল্টই আসবে, এটা দ্বারা যদি গুণ না করো তাহলে ইলেকট্রন ভোল্টই থাকবে, কোনো অসুবিধা নেই। তুমি ইলেকট্রন ভোল্টে রাখতে পারো, তুমি জুলে কনভার্ট করতে পারো, ইটস আপ টু ইউ, কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা, এখন তোমাকে কি বলছে এবার দেখো তো, এবার তোমরা নিজেরা বলবা। সুতরাং হাইড্রোজেনের এম শেলে ইলেকট্রনের গতিশক্তি বের করছি, এবার বলছে স্থিতিশক্তি বের করতে। তো বলো তো ভাইয়েরা, স্থিতিশক্তি কি হবে, স্থিতিশক্তি বলো তো, এর স্থিতিশক্তি মানে কি, স্থিতিশক্তি মানে হচ্ছে ইপি। এখন তোমরা বলো তো, আমি যদি মোট শক্তি জানি তাহলে স্থিতিশক্তি বের করা আমার জন্য কি সহজ না কঠিন? দেখো তো তোমরা খেয়াল করো, মোট শক্তির সাথে স্থিতিশক্তির কি সম্পর্ক, দেখো তো খেয়াল করো তো, এই যে দিকে তাকাও, এই দেখো মোট শক্তি ইকুয়াল টু হচ্ছে ইপি বাই 2। মোট শক্তি কি, ইএন ইকুয়াল টু কি, ইপি বাই 2, আমরা এটা জানি। তাহলে ইপি ইকুয়াল টু কত হবে, 2 ইন্টু ইএন। দেখো ইএন ইকুয়াল টু হচ্ছে ইপি বাই 2, তাহলে ইপি ইকুয়াল টু কত, ইএন ইন্টু 2, তাই না?
তাই না? তাহলে এই যে এখান থেকে দেখো আমি কি লিখতে পারি এখন, এই যে দেখো এখান থেকে আমি লিখতে পারি যে আমাদের আমরা এইভাবেই লিখতে পারি, দেখো ইএন ইকুয়াল টু হচ্ছে ইপি বাই টু, এটা তুমি জানো, এবি বাই টু। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি আমাদের ইপি ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু ইএন, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 2 ইন্টু ইএন এর মান কত, -1.15 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। অথবা তুমি ইলেকট্রন ভোল্টও করতে পারো, কোনো অসুবিধা নাই। এমন কেউ আছো যে বুঝো নাই বা যারা এগুলা পারবা না, এনি ওয়ান কেউ আসো কিনা, তোমরা বুঝো নাই বা পারবা না এমন কেউ আসো কিনা বলো। আমি কিন্তু অনেক ভ্যারিয়েশনের অঙ্ক তোমাদের করাই দিতেছি, মানে এমন এমন অঙ্ক এখানে আমি তোমাদের করাই দিতেছি, তুমি জীবনও বুয়েটের কোনো প্রশ্নে আটকাবা না। বুয়েটে কোনোদিন এত কঠিন প্রশ্ন আসে নাই, সোজা আসে এই প্রথম অংশটুকু, এমসেল আবর্তন ইলেকট্রনের বেগ নির্ণয় করে এতটুকু আসে। ওকে, আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করে জানাবো যে প্রতিটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়েছে কিনা। যদি স্পেসিফিক করে কৌণিক বেগের কথা বলা না থাকে তাহলে কখনোই কৌণিক বেগ বের করার দরকার নেই, তুমি সবসময় রৈখিক বেগ বের করবা। ওকে গুড, সবার কনসেপ্ট ক্লিয়ার, আশা করি পুরো কনসেপ্টটা বুঝছো। কিভাবে বোর্ডে করলে ফুল নাম্বার পাবা এটাও আশা করি বুঝছো। সাইড নোটটা খুব সুন্দর মতো করে লিখবা, প্রত্যেকটার মান সিজিএস এককে লিখবা, লিখে টিচারকে খুশি করার জন্য নিচে দিয়ে ধ্রুবকের মানটা ক্যালকুলেশন করে বসাই দিবা, যেটার মানটা কিভাবে এত আসছে। ঠিক আছে, ওকে গুড, ভেরি গুড, নাইস। এবার তার পরের অঙ্কটা দেখি, বলছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের গতিবেগ আলোর বেগের এত হলে ইলেকট্রনটি কোন কক্ষপথে অবস্থিত। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের গতিবেগ নিয়ে কথা বলতে বলছে, সো লেটস ডু ইট। ভিএন ইকুয়াল টু কত, এই দেখো ভিএন এর ফর্মুলা আমরা মাত্র শিখছি, আগের অঙ্কটা দিয়ে দেখো 2 পাই জেড স্কয়ার বাই এনএইচ, 2 পাই জেড স্কয়ার বাই এনএইচ। ওকে, এখন আমাদের কাজ কি, প্রতিটা সূত্রে বোর্ডের জন্য, এগুলো হলো বোর্ডের জন্য, হ্যাঁ, আর অ্যাডমিশনের দিকে চলে লাগবো না, তুমি লিখবা প্রতিটা সূত্রে এখন ওই যে ধ্রুবক কে এইচ পাই ই এর মান সিজিএস এককে ডট 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 বসিয়ে আমরা কি পাই, বসিয়ে আমরা পাই আমাদের ভিএন ইকুয়াল টু 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু জেড বাই এন সেন্টিমিটার পার সেকেন্ড। এখন এখানে আমাকে কি করতে হবে, সাইড নোট দিতে হবে, সাইড নোট লিখবো। ওকে, কি লিখবো এখানে, এখানে সাইড নোট লিখবো। তো তুমি সুন্দর মতো করে সাইড নোট লিখে এটা প্রমাণ করে দিবা। এক্সট্রা কি বলছে, আমাকে বলছে যে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের গতিবেগ আলোর বেগের এত হলে, ওকে, তার মানে আমাদের যে ভিএন, এই ভিএন এর মান দিয়ে দিছে কত, আলোর বেগের এত। তো আলোর বেগ কত, আলোর বেগ কত, আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড এর 1/275। বুঝো নাই, তোমার বলে দিছে প্রশ্নে, মানে ইলেকট্রনের গতিবেগ দিয়ে দিছে কোন কক্ষে অবস্থিত, কক্ষপথের সংখ্যা অর্থাৎ এন এর মান তোমাকে বের করতে বলছে, এন এর মানটা বের করতে বলছে যে কক্ষপথটা কত নাম্বার কক্ষপথ। তো বলছে ইলেকট্রনের গতিবেগ দিয়ে দিছে, মানে ভিএন এর মান দিয়ে দিছে, এন এর মান বের করতে বলছে। তো তোমরা আগে এখানে সাইড নোট গুলো সুন্দর মতো দিবা, এটা প্রমাণ করবা, তারপরে লিখবা যে ভিএন হচ্ছে আলোর বেগের এত অংশ। এখন তুমি একটু খেয়াল করো, এই আলোর বেগের যে এত অংশ এটা কিন্তু মিটার পার সেকেন্ড এককে, তুমি কিন্তু আলোর বেগটা মিটার পার সেকেন্ডে বসাইছো, বাট এই সূত্রে যেটা বসাইছো সেটা কিন্তু সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আলোর বেগটাকে সেন্টিমিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, তাই তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইন্টু 1/275, মানে এর 275 এক অংশ, কোন একক, সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখন দেখো এই মানটা আমরা এবার এখানে বসাই দিব আমাদের, তাহলে আমরা এখন আমাদের ভিএন এর মান বসাই দিব, এই যে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10, কেন, এটা হলো সেন্টিমিটার পার সেকেন্ড আলোর বেগ, এই যে 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার পার সেকেন্ড আলোর বেগ, এর কত অংশ, 275 অংশ, ইকুয়াল টু কত আমরা জানি 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু জেড এর মান কত, হাইড্রোজেন পরমাণু, তাহলে জেড এর মান হচ্ছে 1, কি বের করতে হবে, এন এর মান বের করতে হবে। তাহলে এখন এখান থেকে আমি সুন্দর মতো করে সুতরাং লিখতে পারি এন ইকুয়াল টু হবে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু 275 ডিভাইডেড বাই আসবে আমাদের 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10। এখান থেকে ক্যালকুলেশন করো, করলে দেখবা এন এর মান আসবে প্রায় 2,
n এর মান কত আসবে? প্রায় 2 আসবে, প্রায় 2। তুমি করে দেখো, করে দেখো ভাইয়া, n এর মান আসবে প্রায় 2, প্রায় 2। ওকে, প্রায় 2 আসবে। তাহলে এই 2 হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে কত নম্বর কক্ষপথে বলছে? কত নম্বর কক্ষপথে বলছে? হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের গতিবেগ আলোর বেগে এত হলে ইলেকট্রনটি কোন কক্ষপথে অবস্থিত? বা ইলেকট্রনটি আমাদের দ্বিতীয় কক্ষপথে, 2 নম্বর কক্ষপথে অবস্থিত। and that will be our answer, that will be our answer। ওই দেখো 1.998, 1.998 নম্বর কক্ষপথ মানে কত? 1.998 নম্বর কক্ষপথ মানে আসলে কত নম্বর কক্ষপথ? মানে আসলে আমাদের 2 নম্বর কক্ষপথ, মানে আসলে আমাদের 2 নম্বর কক্ষপথ। ওকে, প্রায় 2। বুঝছো? এটা তুমি লেখো 1.998, এটার মান কত আসছে? এইভাবেই লিখি, এটা সমান সমান হচ্ছে 1.998 which is equivalent to প্রায় 2, প্রায় 2 নম্বর কক্ষপথ। That is our answer. Good, very good, very good, nice। আমরা তারপরের অঙ্কটা দেখি, আমাদের কি বলছে? হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তি স্তরে ঘূর্ণনরত একটি ইলেকট্রন প্রতি সেকেন্ডে নিউক্লিয়াসের চতুর্দিকে কতবার আবর্তন করে? প্রতি সেকেন্ডে নিউক্লিয়াসের চতুর্দিকে কতবার আবর্তন করে বলো। এবার আমাকে কি বের করতে বলছে? প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা বের করতে বলছে, তাই না? তাহলে এখন এই প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা অর্থাৎ n এর ভ্যালু বের করতে বলছে। ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি, অরবিটাল ফ্রিকোয়েন্সি কত? তো এটা সূত্রটা কি ভাইয়া? এটা সূত্রটা হচ্ছে, একটু তোমরা উল্টায় দেখে আসো, ওই যে তোমাদেরকে ফার্স্টেই দেখাইছিলাম না সূত্রগুলো একত্রে দেখে আসো। 4 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4, 4 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4, 4 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n কিউব h কিউব। ওকে, n কিউব h কিউব, n কিউব h কিউব। ওকে, এবং এখানে এবার আমরা কি লিখবো? আমরা সুন্দর মতো এখানে লিখবো যে ধ্রুবক, কে ধ্রুবক, এখানে আমাদের ধ্রুবক হচ্ছে আমাদের এখানে h, ধ্রুবক হচ্ছে পাই, ধ্রুবক হচ্ছে m, ধ্রুবক হচ্ছে e, এর মানগুলো CGS এককে ডট 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 বসিয়ে আমরা কি পাবো? আমরা বসিয়ে আমরা পাবো আমাদের n ইকুয়াল টু হচ্ছে 6.56 ইন্টু 10 টু দি পাওয়ার 15, 6.56। সূত্রটা দেখাইছো সবাই, 10 টু দি পাওয়ার 15। তারপর আমাদের সূত্রটা কি? z স্কয়ার ডিভাইডেড বাই n কিউব, এতটি প্রতি সেকেন্ডে এতটি আবর্তন করে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখানে কি করা? সাইড নোট দেওয়া। লেখা রাখবো যে এখানে সাইড নোট লিখবো সুন্দর মতো করে। তুমি তোমার মতো করে ওই ধ্রুবকের মানগুলা বসায় তারপরে চাইলে ক্যালকুলেশন করে মানটা প্রমাণ করে দিবা। ইচ্ছা, এটা প্রমাণ করাটা তোমার একদম ইটস আপ টু ইউ। এন্ড বাকি অঙ্ক এবার তোমরা নিজেরাই পারবে। আমি কি বলবো? হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তি স্তরে আবর্তনকারী ইলেকট্রন বলছে। তাহলে সুতরাং হাইড্রোজেন পরমাণুর তৃতীয়, থার্ড শক্তি স্তরে ওকে ইলেকট্রনের আবর্তন সংখ্যা ওকে কত হবে ইলেকট্রন আবর্তন সংখ্যা ভাইয়া? আমার ভাই অন্ধ পারবে, এটা না পারলে সুইসাইড করে মেরে দিতে হবে একজন। হ্যাঁ, এগুলো যদি এখন না পারো, যা সূত্রের মধ্যে মান বসাইলে হয়ে যায়। তার মানে তুমি দেখছো, তুমি যদি খালি সূত্রগুলো পারো তাহলেই কিন্তু তোমার অঙ্ক হয়ে গেছে, মানে তোমার কিন্তু কোনো ক্যাচাল নাই। সূত্র পারো মানে তুমি সব পারো। হাইড্রোজেন পরমাণু বলছে যে এর মান হচ্ছে 1 স্কয়ার, আর আমাকে থার্ড কক্ষপথ বলছে তাহলে হবে 3 কিউব। সো এখান থেকে ক্যালকুলেশন করলেই অ্যান্সার হয়ে যাবে এতটি, এন্ড দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। কে না পারবে এটা? সবাই পারবা। গুড, চলেন, মোটামুটি অনেক কিছু আমরা দেখে ফেললাম। এবার আসেন আপনার কাছে লিথিয়াম আয়নের একটি আয়নের ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে আছে। ওকে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটি কত মিটার দূরে অবস্থান করে? তোমরা নিজেরা করবা। ওকে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটি কত মিটার দূরে অবস্থান করে? ইলেকট্রনটির বেগ কত, গতিশক্তি কত বের করতে বলছে। ইলেকট্রনটির মোট শক্তি কত কিলোজুল পার মোল? ইলেকট্রনটির মোট শক্তি
কত কিলো জুল পার মোল। এবার আসো, ইলেকট্রনটির বেগ কত, গতিশক্তি কত, এটা তোমাকে বের করতে বলছে। বেগ বের করতে বলছে, বের করতে পারবা। গতিশক্তি সমান সমান কি, ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, এভাবেও করতে পারো, অথবা মোট শক্তি বের করেও করতে পারো, কোনো সমস্যা নেই। গতিশক্তি সমান সমান কি, হাফ এম ভি স্কোয়ার তো জানো, হাফ এম এর মান বসাবা, ভি এর মান বসাই দিবা, ঠিক আছে। ভি এর মান তো আগেই বের করে ফেলছে। প্রথম অঙ্কটা দ্বিতীয় অঙ্কটা এই দুইটা তোমরা নিজেরা করো। এই প্রথমটা এটা আমাদের এইচ ডাব্লিউ, ওকে। এই যে আমাদের দ্বিতীয় অঙ্কটা এটাও আমাদের এইচ ডাব্লিউ। আমরা কি করব, দ্বিতীয় অঙ্কটাতে ফার্স্টে বেগের মানটা বের করব, তারপরে গতিশক্তি সমান সমান আছে হাফ এম ভি স্কোয়ার, ফর্মুলার মধ্যে বসাই দিব। হাফ এম ভি স্কোয়ার ফর্মুলার মধ্যে বসাই দিলেই আমাদের কাহিনী কাজ খতম। এবার 3 নাম্বার অঙ্কটা, তৃতীয় ইলেকট্রনটির মোট শক্তি কত। তাহলে 1 নাম্বার হচ্ছে এইচ ডাব্লিউ, তোমরা নিজেরা করবা, গেল, এটা তোমাদের কাজ। 2 নাম্বারও আমাদের এইচ ডাব্লিউ, এটাও আমরা নিজেরা করব, এটাও তোমাদের কাজ, ওকে। 3 নাম্বারটা আমি এখন তোমাদের করাই দেব। শোনো, 2 নাম্বারে ফার্স্টে কি করব, আমরা ভিএন বের করব, দেন কি করব, ই কে বের করব। ই কে সমান সমান কত, হাফ এম ভি স্কোয়ার, অ্যাটলিস্ট এটা সবাই জানো, ওকে, দ্যাটস ইট, ডান। তো ওই ভিএন এর মানটা বের করে এখানে বসাই দিবা, একটু হিন্টস দিয়ে দিলাম। এবার আসো 3 নাম্বার, ইলেকট্রনের মোট শক্তি কত। আমরা মোটামুটি সবাই ইলেকট্রনের মোট শক্তির ফর্মুলা সবাই জানি। তোমরা বলো তো দেখি আমাদের ইএন এর ফর্মুলাটা কি। ইএন সমান সমান কি, মাইনাস, সবাই বলো সূত্রটা কি ছিল আমাদের, বলো মোট শক্তির ফর্মুলা কি ছিল, মাইনাস 2 পাই স্কয়ার এম জেড স্কয়ার, মাইনাস 2 পাই স্কয়ার এম জেড স্কয়ার, তারপরে কি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কয়ার এইচ স্কয়ার, ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কয়ার এইচ স্কয়ার। এই সূত্রটার সাথে কিন্তু ইয়ার মিল আছে, আবর্তন সংখ্যার ফর্মুলাটার মিল আছে, ওকে। আবর্তন সংখ্যার ফর্মুলার মিল আছে, 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার টু দি পাওয়ার 4 এন টু এইচ কিউব, ঠিক আছে। একটু খেয়াল করো, আবর্তন সংখ্যার কিন্তু এই ফর্মুলার সাথে আবর্তন সংখ্যার মিল আছে। এখানে কি 2 পাই স্কয়ার এম জেড স্কয়ার টু দি পাওয়ার 4 এন স্কয়ার এইচ স্কয়ার, ওখানে জাস্ট খেয়াল করে দেখবা এই সূত্রটার মতোই, জাস্ট এখানে 4 আর এখানে এন কিউব এইচ কিউব, এই সূত্র, ঠিক আছে। এটা সমান সমান কত, এখানে আমরা কি লিখবো এখন, ওই যে প্লাগ ইন করবো ধ্রুবক আগের মতো করে, হ্যাঁ, ধ্রুবকের মানগুলা এইচ এম পাই ই এর মান ডট 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 লিখবা। লিখে আমরা এখান থেকে কি পাবো, আমরা পাবো আমাদের ইএন ইকুয়াল টু হচ্ছে মাইনাস 13.6 ইন্টু কত জানি, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, ওকে। এবার এখান থেকে আমাদের এখন অঙ্কটা করতে হবে। আমরা এই জায়গাতে কি লিখবো, সাইড নোট দিব, এখানে সাইড নোট লিখবো। সো এখানে কি লিখবো, এইখানে আমরা সাইড নোট দিব। এক মিনিট দাঁড়াও, অঙ্কটা খালি একটু বুঝাই দিই তোমাদের। এইখানে আমরা সাইড নোট দিব। তো এবার আমরা অঙ্কটা করে ফেলি আমাদের, হ্যাঁ। তাহলে সুতরাং এখন আমাদের ই এন ইকুয়াল টু কত হবে বলো, আমাকে কি বলছে, ইলেকট্রনের মোট শক্তি কত। লিথিয়াম 2+ আয়নের ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে আছে, তাহলে লিথিয়াম 2+ আয়নের ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে আছে, আমরা একটু লিখে রাখি। সুতরাং লিথিয়াম 2+ এর তৃতীয় শক্তি স্তরে, ওকে, স্তরে ইলেকট্রনের মোট শক্তি, তো ইলেকট্রনের মোট শক্তি আমাদের কত, আমরা সবাই জানি, আমাদের ই কয় নাম্বার শক্তি স্তরে, 3 নাম্বার শক্তি স্তরে, কত, মাইনাস 13.6 ইন্টু জেড স্কোয়ারের মান কত, লিথিয়াম, কিন্তু লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 3, তাহলে 3 স্কোয়ার, কোন শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে, তাহলে নিচেও কত, 3 স্কোয়ার, কত, ইলেকট্রন ভোল্ট। তাহলে কাটাকাটি করলে এখানে থাকতেছে কত, মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট, কিন্তু এটাকে জুলে কনভার্ট করতে হবে। তাহলে মাইনাস 13.6 ইন্টু এটাকে কি করব, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দ্বারা গুণ করলে এটা কি জুলে কনভার্ট হয়ে যাবে না। বলো তো এটাকে জুলে কনভার্ট করলে মানটা কত হয়, কমেন্ট করে জানাও। এটাকে যদি আমি জুলে কনভার্ট করি তাহলে মানটা কত হয়, কমেন্ট করে জানাও তো সবাই, দেখি বুঝছো কিনা। এটাকে জুলে কনভার্ট করলে
কত হবে একটু কমেন্ট করে জানাও। এই কত হয় বলো? 2.18 ইন্টু 10⁻⁻18 করে দেখো কত আসে। কত আসে দেখো তো, কত জুল আসছে। এই 13.6 ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করলে আসবে, এই দেখো মাইনাসের জায়গায় মাইনাস 2.18 ইন্টু 10⁻⁻18 জুল। এবার এটাকে কিসে কনভার্ট করতে বলছে? এটা কি জুল এককে বের করতে বলছে? না, কিলো জুল এককে বের করতে বলছে। কিসে কনভার্ট করতে বলছে? কিলো জুল এককে। তাহলে এবার এটাকে কিলো জুলে কনভার্ট করতে গেলে কি করতে হবে? এই যে কোনো জিনিসকে কিলোতে কনভার্ট করতে গেলে কি করতে হয়? 1000 দ্বারা ভাগ করতে হয়। তাহলে কত হবে? -2.18 ইন্টু 10⁻21 কিলো জুল। গ্রাম থেকে কেজিতে কেমনে যাবা? কিলোগ্রামে কেমনে যাবে? 1000 দ্বারা ভাগ, তাই না? 1000 দ্বারা ভাগ। তাহলে এইটাকে 1000 দ্বারা ভাগ করলে এটা কিলো জুলে চলে গেছে। এখন বলছে কিলো জুল পার মোল। এই যে শক্তিটা তুমি পাইছো, এটা হচ্ছে একটা ইলেকট্রনের শক্তি। মানে একটা লিথিয়াম 2+ এর তৃতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রনের মোট শক্তি হচ্ছে এত কিলো জুল, একটা ইলেকট্রনের। এখন তোমাকে বলছে কিলো জুল পার মোল, অর্থাৎ প্রতি মোলের জন্য কত? কিলো জুল পার মোল অর্থাৎ প্রতি মোলের জন্য তোমাকে বের করতে বলছে। তো প্রতি মোল মানে এটা হলো একটা ইলেকট্রনের শক্তি। আমি যে শক্তিটা বের করি এটা হচ্ছে একটা ইলেকট্রনের শক্তি, ঠিক আছে? এটা কয়টা ইলেকট্রনের? লিখে রাখো, একটি ইলেকট্রনের শক্তি। এটা হচ্ছে একটি ইলেকট্রনের শক্তি। এখন আমাকে কি বলছে? একটা ইলেকট্রনের কথা বলছে না, আমাকে কি বলছে ভাইয়া? বলছে কিলো জুল পার মোল, মানে 1 মোলের শক্তি বের করতে বলছে। এখন 1 মোলের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? 1 মোল ইলেকট্রন বলতে কতটা ইলেকট্রন বোঝায়? 6.02 10⁻23। তার মানে আমি যে মানটা পাইলাম, আমার মানটা কত ছিল দেখো তো, -2.18 ইন্টু 10⁻21 কিলো জুলে ছিল। এই জিনিসটাকে আমি কি করব? এখন নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা গুণ করব। কি করব ভাইয়া? নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা আমি এই জিনিসটাকে গুণ করব। তো নাম্বার অফ অ্যাভোগাড্রো কত? 6.02 ইন্টু 10⁻23। তুমি যদি এটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করো, এখন গুণ করলে তুমি যে মানটা পাবা, দেখো আগে একক ছিল কি? কিলো জুল। কিলো জুল। এখন কয়টার জন্য? একটার জন্য। এখন কয় মোলের জন্য? 1 মোলের জন্য। সো দ্যাটস ওয়াই অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করছো, তো এটা কিলো জুল পার মোল, কিলো জুল পার মোলে বের হয়ে গেছে। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি যে মানটা পাবা, সেটাই হবে তোমার কিলো জুল পার মোল এককে আমার শক্তির মান। তো এই অঙ্কটাতে একটা লাইন একটু বেশি করা লাগতেছে। নরমালি আমরা যখন অঙ্ক করি তখন আমরা সাধারণত ইলেকট্রন ভোল্ট এককে অথবা জুল এককে কনভার্ট করে অঙ্কটাকে রেখে দিই, বাট আমার এখানে বলে দিচ্ছে জুল একক না, প্রথমে বলছে কিলো জুল এককে নিতে। তারপরে আমাকে কি বলছে বলো তো? প্রথমে বলছে কিলো জুল এককে নিতে, তারপরে বলছে এটা একবার মোল মানে মোলে নিতে, কিলো জুল পার মোলে নিতে, প্রতি মোলের জন্য। 1 মোল মানে কত? অ্যাভোগাড্রোর সংখ্যক। তো দ্যাটস আমরা এখানে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করে দিছি। এবং এখানে আমাদের কি করতে হবে? আমরা এখানে সাইড নোট দিতে হবে, সাইড নোট লিখবো। ওকে ভাইয়া, যদি বুয়েটে কখনো আসে এই সাইড নোটের গুণারই দরকার নাই, যদি কখনো বুয়েটে আসে গুণবাই না, কিন্তু একাডেমিকে আসলে তোমার এই সাইড নোট খুব ইম্পর্টেন্ট, সাইড নোট দিতে হবে, নাইলে টিচাররা খুশি হয় না। তো বলো তোমরা বুঝছো কিনা সবাই? মানে এইটা তো তোমরা সবাই পারবা, 1 2 তোমরা সবাই পারবা, এগুলো তোমরা সবাই বুঝছো কিনা? বোর মডেলের যে অঙ্কগুলো আছে, এখন আল্লাহ দুনিয়ার যেখান থেকেই তোমার বোর মডেলের অঙ্ক দেখ, তুমি নিজে করতে পারবা ইনশাল্লাহ। আল্লাহ দুনিয়ার যেখান থেকেই তোমাকে অঙ্ক দেখ না কেন, তুমি করতে পারবা ইনশাল্লাহ। ওকে, চলো আমরা তারপরটাতে যাই। বলছে নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে লিথিয়াম পরমাণু তৃতীয় ইলেকট্রনটির মোট শক্তি কত? এরকম 1 মোল ইলেকট্রনের মোট শক্তি কত? এটা তোমরা নিজেরা এখন করবা, করে উত্তর দিবা। ওকে, এটা তোমরা এখন করো, এখন করে কমেন্ট উত্তর দাও। আমি প্রত্যেকের উত্তর দেখতে চাই। ওকে, সমস্যা নাই, তুমি 5 মিনিট সময় নাও। এই ধরনের অঙ্কগুলা অ্যাডমিশনে আসে। নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে লিথিয়াম পরমাণু, তাহলে জেড এর মান কত তুমি জানো? তৃতীয় ইলেকট্রন
তৃতীয় ইলেকট্রনটির, লিথিয়ামের তৃতীয় ইলেকট্রনটির মোট শক্তি কত? তুমি চিন্তা করে দেখো, তোমাকে বলছে লিথিয়ামের তৃতীয় ইলেকট্রন, বলো তো লিথিয়ামের তৃতীয় ইলেকট্রনটা কই আছে? আমরা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, লিথিয়ামের কোন ইলেকট্রন বলছে? পরমাণুর তৃতীয় ইলেকট্রনটির কথা বলছে। তো তুমি চিন্তা করো তৃতীয় ইলেকট্রনটি কোথায় আছে? তৃতীয় ইলেকট্রন, তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, দেখো 1s2 2s1, তাহলে তৃতীয় ইলেকট্রনটি কোথায় আছে? কয় নাম্বার কক্ষপথে আছে? 2 নাম্বার কক্ষপথে আছে। তোমরা অনেকেই এখানে n এর জায়গায় 3 বসায় দিবা, তোমরা অনেকেই এই ভুলটা করো, n এর জায়গায় 3 বসাই দিবা না, n এর জায়গায় 3 বসানো যাবে না, শুয়োরের দল। আমি শিওর তোরা তাকায়, আমি শিওর তোরা অনেকেই n এর জায়গায় 3 চিন্তা করে ফেলাইছস, কিন্তু না, এখানে হবে n এর জায়গায় কত হবে? n = 2। তো যেহেতু তৃতীয় ইলেকট্রন বলছে তাহলে n এর মান হবে 2। ওকে, z এর মান কত? z এর মান লিথিয়াম বলছে তাই z এর মান হচ্ছে 3। এবার মোট শক্তি বের করবা, এরপর এরকম 1 মোলের শক্তি বের করবা। তো দুইটা উত্তর আসবে তোমার এখানে, মোট শক্তি এবং হচ্ছে তোমার 1 মোল ইলেকট্রনের শক্তি। তো তোমরা এটা নিজেরা করো, বাকিটা তোমরা নিজেরা করবা। SW করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, করে উত্তর দাও। এই অঙ্ক তাড়াতাড়ি এখনই করে উত্তর দিবা, মানে ক্লাসের পড়া ক্লাসে শেষ, এখনই করবা, এখনই করে উত্তর দিবা। ওকে, দেখি এই একটা অঙ্ক করবা, এই অঙ্কটা করবা সবাই, তারপরে এই অঙ্কটাও করবা সবাই। ইলেকট্রনের বলটা তো লিথিয়াম প্রথম উত্তেজিত অবস্থায় ইলেকট্রনের সম্ভাব্য শক্তি কত? আচ্ছা, এটা তোমরা পারবা না, থাক, এটা তোমরা ভুল করে ফেলবা। তো পারা উচিত, যদি এটাও পারা উচিত, বাট এটা তোমরা এই যে প্রথম উত্তেজিত অবস্থায়, প্রথম উত্তেজিত অবস্থা বলতে তোমরা আসলে বুঝবা না। ঠিক আছে, দেখি বাকিরা সব উত্তর দাও। এটা করো, মোট শক্তি কত, তারপরে এরকম 1 মোলের শক্তি কত। ইলেকট্রন ভোল্টে রাখো, কোনো সমস্যা নেই, ইলেকট্রন জুলের নিলে না নিলেও হবে, ইলেকট্রন ভোল্টই রাখো, কোনো প্যারা নাই। ঠিক আছে, সবাই ইলেকট্রন ভোল্টে উত্তরটা দাও, দেখি এটা করো সবাই। যাও, সময় দিই তোমাদের, যাও 3 মিনিট সময় দিলাম আরো, যাও 3 মিনিটের মধ্যে করো এটা। বেশি ছাড়া ক্লাস ব্রেক না, ওই কাছে ইয়ার অঙ্ক হতে দিই।
ওকে, 1 মোলের জন্য এত, আচ্ছা, টোটাল এনার্জি, গুড, ভেরি গুড, সেরা, অস্থির অস্থির অস্থির, লাভ ইউ গাইস, হয়েছে তোমাদের প্রত্যেকেরই হয়েছে। আচ্ছা, এখন তাহলে মোটামুটি তৃতীয় ইলেকট্রন মানে যে হচ্ছে 2 নম্বর কক্ষপথ, এটা বুঝে গেছো। হাইড্রোজেনের প্রথম বর্ণনা যদি এটা একটা হুদেই লাইন দিছে, লিথিয়ামের প্রথম উত্তেজিত অবস্থায় ইলেকট্রনের সম্ভাব্য শক্তি কত? লিথিয়াম প্লাস। দেখো তো ভাইয়া, লিথিয়াম প্লাস যখন তোমাকে বলছে লিথিয়াম 2 প্লাস, দেখো লিথিয়াম 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস করলে, বলো তো লিথিয়াম 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস করলে কয়টা ইলেকট্রন আছে লিথিয়াম 2 প্লাসের মধ্যে? কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন না। দেখো লিথিয়ামে ইলেকট্রন আছে কত? লিথিয়ামে ইলেকট্রন আছেই টোটাল 3টা। লিথিয়ামে টোটাল ইলেকট্রন আছেই কয়টা? 3টা ইলেকট্রন ছিল, তার মধ্যে 2টা ইলেকট্রন চলে গেছে, তাহলে আছে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন না। এবং তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে কত আসবে? 1s1। তার মানে আমি দেখতে পাচ্ছি এটা যদি আমার একটা লিথিয়াম 3 প্লাসের নিউক্লিয়াস হয়, ওকে, এটা হচ্ছে লিথিয়াম 3 প্লাসের নিউক্লিয়াস। ওকে, দেখো খেয়াল করো, লিথিয়াম 3 প্লাসের নিউক্লিয়াস হচ্ছে এটা, এটা হচ্ছে তার প্রথম কক্ষপথ। ওকে, এটা হচ্ছে তার প্রথম কক্ষপথ, এটা হচ্ছে তার দ্বিতীয় কক্ষপথ। এখন দেখো খেয়াল করো, বোঝার চেষ্টা করি আমরা সবাই। এই দেখো, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের লিথিয়াম 2 প্লাসের নিউক্লিয়াস। এখন বলতে তার যে ইলেকট্রনটা ছিল, লিথিয়ামের প্রথম উত্তেজিত অবস্থায় ইলেকট্রনের সম্ভাব্য শক্তি কত? প্রথম উত্তেজিত অবস্থায়। তো প্রথম উত্তেজিত অবস্থা বলতে কি বোঝায়? দেখো লিথিয়ামের ইলেকট্রন আছে করে একটা, তার মানে লিথিয়ামের ইলেকট্রনটা আছে হচ্ছে এই কক্ষপথে, এইখানে আছে। ওকে, এইখানে আছে লিথিয়ামের ইলেকট্রনটা আছে হচ্ছে এই জায়গায়, বুঝছো? এটা হলো লিথিয়াম আয়ন এবং এটা হচ্ছে লিথিয়ামের প্রথম কক্ষপথ, 1 নাম্বার কক্ষপথ। মানে ইলেকট্রন বিন্যাস করলে 1s1। কিন্তু তোমাকে বলছে প্রথম উত্তেজিত অবস্থায়, মানে লিথিয়াম 2 প্লাসের মধ্যে একটাই ইলেকট্রন আছে। এখন বলছে এর প্রথম উত্তেজিত অবস্থায়, মানে এই ইলেকট্রনটাকে তুমি উত্তেজিত করছো। এই প্রথম উত্তেজিত অবস্থা বলতে বোঝায় এই ইলেকট্রনটা লাফ দিয়ে 1 ঘর উপরে উঠছে। লাফ দিয়ে কি করছে? 1 ঘর উপরে উঠছে। প্রথম উত্তেজিত অবস্থা বলতে বোঝায় ইলেকট্রনটা আর এখানে নাই, ইলেকট্রনটা এখন এই জায়গায় চলে আসছে। প্রথম উত্তেজিত অবস্থা বলতে বোঝায় ইলেকট্রনটা এখন আর এই জায়গাতে নাই, ইলেকট্রনটা এখন আর এই জায়গাটাতে নাই, এই ইলেকট্রন এখন আর এই জায়গাতে নাই ভাইয়া। ইলেকট্রন কি করছে? লাফ দিয়ে উপরের শক্তি স্তরে চলে আসছে, উপরের শক্তি স্তরে চলে আসছে। তার মানে এই যে তোমাকে বললো প্রথম উত্তেজিত অবস্থা, ভাই এই যে তোমারে বললো প্রথম উত্তেজিত অবস্থা, এই প্রথম উত্তেজিত অবস্থা মানে কি? প্রথম উত্তেজিত অবস্থা মানে কি? প্রথম উত্তেজিত অবস্থা মানে হচ্ছে, প্রথম উত্তেজিত অবস্থা মানে হচ্ছে এই ইলেকট্রনটা 2 নাম্বার কক্ষপথে আছে। এই লিথিয়ামের ইলেকট্রনটা কয় নাম্বার কক্ষপথে আছে? 2 নাম্বার কক্ষপথে আছে। তার মানে আমার n এর মান হচ্ছে 2। n এর মান কত? n এর মান হচ্ছে 2। দ্যাটস দ্য থিং। যদি বলতো দ্বিতীয় উত্তেজিত অবস্থায় আছে, তখন ইলেকট্রনটা আরো 1 ঘর, আরো একটা শক্তি স্তর লাভ দিত, তার মানে ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে আছে। মানে তোমাকে বলছে লিথিয়ামের প্রথম উত্তেজিত অবস্থায়, লিথিয়াম 2 প্লাসের প্রথম উত্তেজিত অবস্থায় ইলেকট্রনের সম্ভাব্য শক্তি কত? এইখানে n এর মান হচ্ছে 2, আর যেহেতু লিথিয়াম তাহলে আমাদের z এর মান হচ্ছে 3। এইবার তুমি বাকি অঙ্কটা করবা, বাকিটা এবার HW, এন্ড দেন বাকিটা HW, বাকিটা তুমি পারবা। বাকিটা তুমি আগের অঙ্কটাই বুঝতে পারছো? আগের যে অঙ্কটা তুমি করছো এটাও সেম অঙ্ক, বাট তোমাকে বলছে প্রথম উত্তেজিত অবস্থা। প্রথম উত্তেজিত অবস্থা মানে ইলেকট্রন 1 ঘর উপরে লাফ দিছে, মানে ইলেকট্রনটা 2 নাম্বার কক্ষপথে আছে। যদি বলতো যে লিথিয়ামের দ্বিতীয় উত্তেজিত অবস্থা, তার মানে লিথিয়ামের ইলেকট্রনটা আরো 1 ঘর, মানে 3 নাম্বার কক্ষপথে আছে। বুঝা গেছে কিনা? এই হচ্ছে কাহিনী, আশা করি পারবা তোমরা। হ্যাঁ, চলো আমরা তার পরের অঙ্কটা দেখি। বলছে হিলিয়াম প্লাসের আয়নীকরণ বিভব নির্ণয় করো। দেখো ভাই, আয়নীকরণ বিভবের সূত্রটা কি আমরা মোটামুটি সবাই জানি। আয়নীকরণ বিভব মানে কি? ঠিক আছে, আয়নীকরণ বিভব বলতে কি বোঝায় এটা আমি আলোচনা করতাম সূত্রের প্রতিপাদন করার সময়। আয়নীকরণ বিভব মানে কি, বাট আমরা সূত্রটা জানি। আমাদের আয়োনাইজেশন এনার্জি এটা ইকুয়াল টু হচ্ছে, মাইনাসের জায়গায় হয়ে যাবে প্লাস 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই
এন স্কোয়ার এস স্কোয়ার। এবং আমি যদি ধ্রুবকগুলাকে প্লাগ ইন করি, ধ্রুবক এইচ এম ই পাই এর মানগুলোকে ওকে মানগুলোকে ডট 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 করলে আমরা এখান থেকে আমাদের আয়োনাইজেশন এনার্জির মানটা কত পাবো? আমার এখানে আয়োনাইজেশন এনার্জি আইই, এই আয়োনাইজেশন এনার্জির মান পাবো কত ভাইয়া? আমরা পাবো প্লাস 13.6। কি সূত্র তোমাদেরকে পড়াইছিলাম না? জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। দ্যাটস ইট। মানগুলো বসায় দাও, অঙ্ক শেষ। হিলিয়াম প্লাসের আয়নীকরণ বিভবের মান নির্ণয় করো। ওকে, হিলিয়াম প্লাসের আয়নীকরণ বিভবের মান নির্ণয় করো। তাহলে এন এর মান কত? কত নাম্বার কক্ষপথ থেকে ইলেকট্রনটা সরাইছো? 1 নাম্বার। হিলিয়াম প্লাস বলছে, হিলিয়ামের কোন কক্ষপথে ইলেকট্রন আছে? 1 নাম্বার কক্ষপথে। তাহলে এন এর মান হচ্ছে 1। এখানে আমরা সাইড নোট দিব, লিখে রাখো এখানে, এখানে সাইড নোট। আয়নীকরণ বিভব নিয়ে নেক্সট ক্লাসে ডিটেল আলোচনা করব। হ্যাঁ, আমরা লিখে রাখি এখানে, এখানে আমরা লিখব, সাইড নোট দিব আগের মতো, সাইড নোট লিখবো। ঠিক আছে, এখানে সাইড নোট লিখবো এবং এই জায়গাতে একটা জিনিস মনে রাখবা, আমাদের এন এর মান কত? এন এর মান হচ্ছে 1। জেড এর মান কত? হিলিয়াম যেহেতু, জেড এর মান হচ্ছে 2। এন এর মান কেন 1? কারণ দেখো লিথিয়ামের ইলেকট্রন, লিথিয়াম প্লাসের ইলেকট্রন কয় নাম্বার কক্ষপথে আছে? 1 নাম্বার কক্ষপথেই তো। হিলিয়াম প্লাস, সরি, হিলিয়াম প্লাসের ইলেকট্রন কই আছে? 1 নাম্বার কক্ষপথেই তো আছে। 1s1 1s2, এই তো, তাই না? তো একই অঙ্ক। এই হচ্ছে কাহিনী। আশা করি তোমরা সবাই পারবা। এখানে মাইনাসের জায়গায় কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মাইনাসের জায়গায় কি হবে? প্লাস হয়ে যাবে, কারণ আয়নীকরণ শক্তি সবসময় প্লাস হয়। ওকে, তো আইই ইকুয়াল টু, এভাবে আমরা লিখতে পারি যে আইই এভাবে লিখতে পারো, দেখো এভাবে লেখো, আয়োনাইজেশন এনার্জি, আয়নীকরণ শক্তি ইকুয়াল টু হচ্ছে ই ইনফিনিটি মাইনাস ই এন, ইকুয়াল টু আসবে এটা। ঠিক আছে, এখন কেন এটা কেন হয় এটা আমরা নেক্সট দিন যখন সূত্রের প্রতিপাদন, তো আজকে শিখাইতে পারতেছি না, নেক্সট ক্লাসে আমরা সূত্রের প্রতিপাদনগুলো নিয়ে আলোচনা করব। আজকে তো তোমাদের অঙ্কগুলো সব শিখাই দিলাম, তো নেক্সট দিন যখন সূত্রের প্রতিপাদন আলোচনা করব তখন তোমাদেরকে দেখাবো না যে কেন এইটার মান আর এটার মান সমান হয়। ওকে, কিভাবে সমান হয়। চলো, তো আমরা এবার এখান থেকে আসা বিগত বছরে আমাদের যে এমসিকিউ গুলো ছিল, একটু এমসিকিউ গুলো একটু ঝটপট দেখে নিব যে আমাদের কি কি এমসিকিউ আসছে এখন পর্যন্ত, বোর্ডে কি আসছে আর আমাদের তোমার হচ্ছে ইয়াতে কি আসছে, বোর্ডের মধ্যে কি কি আসছে এবং আমাদের হচ্ছে তোমার এটা কি বলে ইউনিভার্সিটিতে কি কি এমসিকিউ আসছে, সব একটু দেখে ফেলি। কোন পরমাণু মডেল কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়? বলো, এটা তাড়াতাড়ি কমেন্ট করে দাও। ঠিক আছে, কোন পরমাণু মডেল কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়? সবাই একটু উত্তর করো তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। কে রে? বোর, সাবাস, নিলস বোর। আমাদের কক্ষপথ সম্পর্কে ধারণা দিছে নিলস বোর। গুড। আলফা কণার বৈশিষ্ট্য কোনটি? আলফা কণাতে কি আছে? এতে 2টি প্রোটন ও 2টি ইলেকট্রন আছে। আলফা কণাতে কি 2টা প্রোটন 2টি ইলেকট্রন আছে? না, ইহা একটি ধনাত্মক চার্জযুক্ত কণা। আলফা কণা হচ্ছে একটি ধনাত্মক চার্জযুক্ত কণা। আলফা কণাতে 2টা প্রোটন আছে, আলফা কণাতে কোনো ইলেকট্রন নাই। আলফা কণা মানে কি? আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম 242+। এখানে আমাদের প্রোটন কয়টা আছে? 2টা। নিউট্রন কয়টা আছে? 2টা। ইলেকট্রন কয়টা আছে? 0টা। আলফা কণায় কোনো ইলেকট্রন নাই। ওকে, তাহলে আলফা কণা ইয়া ধনাত্মক চার্জযুক্ত কণা। চলো তারপরটাতে যাই। কোনটি আলফা কণা? কোনটি আলফা কণা? 2টি নিউট্রন, 1টি প্রোটন, 1টি নিউট্রন, 2টি প্রোটন, 2টি নিউট্রন, 2টি প্রোটন। আলফা কণার মধ্যে 2টা নিউট্রন থাকে, 2টা প্রোটন থাকে, জানি আমরা সবাই। তারপরে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা রাদারফোর্ড নিম্নের কোনটি ব্যবহার করেন নাই? এখানে কোনটা রাদারফোর্ড ব্যবহার করে নাই? নিউট্রন ব্যবহার করে নাই। দেখো জিঙ্ক সালফাইড ব্যবহার করছে,
স্বর্ণের পাত ব্যবহার করছে, আলফা কণা ব্যবহার করছে। কখনো আমি যে তোমাদেরকে রাদারফোর্ডের আলফা পার্টিকেল টেস্ট করাইছি, নিউট্রন ছিল? ছিল না, ছিল না। তোমরা নিজের উত্তর করতে পারবে এগুলো সব। চলো তারপরে, রাদারফোর্ড তার পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করছে? কোন পদার্থ? জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করছে। জিঙ্ক সালফাইড, ZnS, তাই না? আমরা জানি। চলো তারপরেরটা দেখি। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় স্বর্ণপাতের পুরুত্ব কত ছিল? 4টা শূন্য তারপরে সেন্টিমিটার। 1 2 3 4, 4টা শূন্য তারপরে 4 সেন্টিমিটার। 4টা শূন্য তারপরে 4 সেন্টিমিটার। ওকে, 4টা শূন্য তারপরে 4 সেন্টিমিটার। 4টা শূন্য 4, 4টা শূন্য 4, 4টা শূন্য 4 সেন্টিমিটার, এবার মনে রাখবা 4টা শূন্য 4 সেন্টিমিটার। চলো তারপরেটাতে যাই। রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষায় 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে সোজা চলে গেছিল। কেন? কারণ পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। কারণ কি ছিল? কারণ পরমাণুর অধিকাংশ স্থানই কি ফাঁকা, তাই না? এগুলো সব তোমাদের পড়ানো হয়েছে। পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত, কোন বিজ্ঞানী প্রমাণ করেন? পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে ধনাত্মক চার্জ আছে, প্রোটন আছে, এটা কে প্রমাণ করছে? রাদারফোর্ড। কোন পরীক্ষার মাধ্যমে? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। তারপরে আসো, কোন মতবাদে পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছিল? ভাইয়া, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে। বাকি সবগুলোই তোমাদের পড়াই ফেলছি। ওকে, তোমরা জানো। কোন বিজ্ঞানীর মতে আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে? কে বলছিল আবর্তনকারী ইলেকট্রন? ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল বলছিল যে আবর্তনকারী ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে। চলো তারপরেটাতে যাই। ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কার পরমাণু মডেলের মূল ভিত্তি? এই ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কার মূল ভিত্তি রে? হ্যাঁ, বোর পরমাণু মডেল। বোর যে রাদারফোর্ডের কারেকশন গুলা করছে, কার তত্ত্ব অনুসারে? ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্ব অনুসারে। একদম ভাজা ভাজা করে পড়াইছি ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব তোমাদেরকে। কোয়ান্টাম ধারণা দেখো, এটা কিন্তু কোথায় আসছিল? এই দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এই প্রশ্ন। তারপরে কোয়ান্টাম ধারণার প্রবর্তক কে? কোয়ান্টাম ধারণার প্রবর্তক কে? কোয়ান্টামের সর্বপ্রথম কোয়ান্টাম ধারণা কে দিছে? ম্যাক্স প্ল্যাঙ্ক দিছে। জাহাঙ্গীরনগরে আসছে দেখো 2022-23 সেশনে। কোয়ান্টাম শব্দটা যে বলছিলাম না, কোয়ান্টাম, কোয়ান্টা আর কোয়ান্টাম। কোয়ান্টাম হচ্ছে সিঙ্গুলার, কোয়ান্টা হচ্ছে প্লুরাল। পড়াইছি তোমাদেরকে। এটা কে বলছে? ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে। চলো তারপরে, কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি ঘটে? কোয়ান্টাম সংখ্যা মানে কি? ওই যে পরমাণুর কক্ষপথ, কক্ষপথের সংখ্যা, কক্ষপথের সংখ্যা যদি বাড়ে তাহলে কি ঘটে? পরমাণুর ব্যাসার্ধ কমে, পরমাণুর আকার কমে, পরমাণুর শক্তি বাড়ে, কেন্দ্রমুখী বল কমে। কোনটা হয় বলো? কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি ঘটে? কোয়ান্টাম সংখ্যা বাড়তেছে, পরমাণুর শক্তি বাড়তেছে। ওকে, কোয়ান্টাম সংখ্যা বাড়তেছে মানে বড় হচ্ছে আর কি। ওকে, এবার আসো। তো কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি 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 পরমাণুর আকার কি কমে? তোমরা নিজেরা চিন্তা করো। কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি হয়? নিজেরা চিন্তা করো। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা মানে কি? কোয়ান্টাম সংখ্যা ধারণা সর্বপ্রথম কে বলছিল? আগে এটা বলো তো দেখি। সর্বপ্রথম কে বলছিল? মানে কোয়ান্টাম সংখ্যা মানে কোনো একজন সর্বপ্রথম কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছিলেন। প্রথম যে কোয়ান্টাম সংখ্যাটা আবিষ্কার করছিলেন সেটা কে ছিল? দ্বিতীয় আরেকজন কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছিলেন, সেটা কে ছিল? একটু বলো দেখি সিকোয়েন্সিয়ালি, বলো তো দেখি কি। বলো কে আবিষ্কার করছিল? বোর এবং সমারফিল্ড। গুড, ভেরি গুড। প্রথম পড়ছে বোর, পরে হচ্ছে সমারফিল্ড। কোয়ান্টাম সংখ্যা আর কোয়ান্টাম শব্দটা আবিষ্কার করছে কে? ম্যাক্স প্ল্যাঙ্ক। বুঝছো? ডান। চলো তারপরটাতে যাই। বোর মডেল নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে? মানে কোনটা বোর মডেল পারে, কোনটা পারে না? কার জন্য পারে বলো তো? বোর পারে হচ্ছে বোর কার জন্য পারে? বোর মডেল কার জন্য পারে? একক ইলেকট্রন বিশিষ্ট। একক ইলেকট্রন। একক ইলেকট্রন কার মধ্যে আছে? হাইড্রোজেনের মধ্যে আছে। তার মধ্যে তারপরে কি হিলিয়াম প্লাসের মধ্যে আছে।
তারপরে কি লিথিয়াম 2+ এর মধ্যে আছে, তারপরে কি বেরিলিয়াম 3+ এর মধ্যে আছে, তাই না? এদের জন্য কিন্তু বোর মডেল বর্ণালী ব্যাখ্যা করতে পারে, বাকিদের জন্য কিন্তু পারে না। যেমন এখানে আছে হিলিয়াম, হিলিয়ামের জন্য পারে না, হিলিয়াম প্লাসের জন্য পারে। হাইড্রোজেন মাইনাস, না এর জন্য পারে না, হাইড্রোজেনের জন্য পারে। হাইড্রোজেন প্লাস, না এর জন্য পারে না, হাইড্রোজেনের জন্য পারে। বেরিলিয়াম 3+, ইয়েস বেরিলিয়াম 3+, মানে যাদের মধ্যে একটা ইলেকট্রন আছে, যাদের মধ্যে একটা ইলেকট্রন আছে তাদের জন্য বোর মডেল প্রযোজ্য, তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তাহলে যার মধ্যে একটা ইলেকট্রন থাকবে। বোর পরমাণু মডেল নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? এর মধ্যে কোনটার ক্ষেত্রে বোরের পরমাণু মডেল প্রযোজ্য? বা হিলিয়াম প্লাস, কারণ এখানে একটা ইলেকট্রন আছে। হিলিয়াম প্লাসে ইলেকট্রন কয়টা আছে? একটা। যেখানেই একটা ইলেকট্রন থাকবে, যেখানেই ইলেকট্রন সংখ্যা একটা থাকবে, সেখানেই বোরের মডেলটা প্রযোজ্য হবে। ওকে, এবং এই প্রশ্ন প্রচুর আসছে, তুমি খেয়াল করো, প্রচুর আসছে। দেখো কোনটির ক্ষেত্রে বোরের তথ্য প্রযোজ্য নয়, এখানে কোনটার ক্ষেত্রে বোর মডেল খাটবে না? বোর খাটবে না কার ক্ষেত্রে? এই যে এটার ক্ষেত্রে, কারণ এইখানে দেখো ইলেকট্রন সংখ্যা কত? 0, কোনো ইলেকট্রন নাই। তো যদি ইলেকট্রন সংখ্যা যদি 1 হয় তাহলে বোরের মডেল খাটে। যেমন H+ এর মধ্যে কোনো ইলেকট্রন নাই, H+ মানে কি একটা ইলেকট্রন ছেড়ে দিছে, হাইড্রোজেন ইলেকট্রন আসি একটা সাইডে দিছে এটা। ওকে, তারপরটা আসো, বোর পরমাণু মডেল কোনটির বর্ণালী ব্যাখ্যা করতে পারে? এখান থেকে কোনটা বোরের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে, কোনটার বর্ণালী ব্যাখ্যা করতে পারবে? H+, হিলিয়াম 2+, লিথিয়াম 2+, বেরিলিয়াম 2+। এই দেখো লিথিয়াম 2+, এখানে একটা ইলেকট্রন আছে, তো এইটা বোরের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে। ওকে ফাইন, চলো তারপরটাতে যাই। কি বলছে? প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত? এটা আমরা সবাই জানি, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত? 6.624 × 10⁻34 জুল সেকেন্ড, এটা আমরা সবাই জানি। ওকে, পরমাণুর দ্বিতীয় কক্ষপথে একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সমীকরণ কি? আমরা জানি কৌণিক ভরবেগ আমাদের mvr = কত? nh/2π। তো দ্বিতীয় কক্ষপথ বলছে, তাহলে 2h/2π, তাহলে 2 কাটা h/π, mvr = h/π। সব পারবা তোমরা, আমার একটাও করাই দিতে হবে না, প্রত্যেকটা জিনিস তোমরা পারবা। পরমাণুর তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগ মান নির্ণয়ের সমীকরণ কি? আমার কি করাইতে হবে? mvr = 3h/2π, mvr = 3h/2π, তৃতীয় কক্ষপথ। তারপরে কি বলছে? বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগের ভরবেগ কত? দেখো বোরনের শেষ ইলেকট্রন বলছে, তো বোরনের ইলেকট্রন বিন্যাস করো। বোরনের ইলেকট্রন বিন্যাস কত? 1s2 2s2 2p1। তাহলে দেখো এর শেষ কক্ষপথ কোনটা? 2 নাম্বার কক্ষপথ। আর মানে 2 নাম্বার কক্ষপথের কৌণিক ভরবেগের মান কত? তাহলে h/π, h/π, mvr = nh/2π, তাহলে h/π। বরং বলছে বোরনের শেষ ইলেকট্রন, শেষ ইলেকট্রনটা কয় নাম্বার কক্ষপথে আছে? দেখো তো, শেষ ইলেকট্রনটা আমাদের 2 নাম্বার কক্ষপথে আছে, তাই না? বোরনের ইলেকট্রন কয়টা? 5টা, তাহলে কয় নাম্বার কক্ষপথ? 2 নাম্বার কক্ষপথে আছে। তো 2 নাম্বার কক্ষপথে কৌণিক ভরবেগের মান বের করতে বলছে। স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর, মানে আমাদের 1 নাম্বার কক্ষপথে, স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর আবর্তনশীল ইলেকট্রন, তো 1 নাম্বার কক্ষপথে n = 1, 1 নাম্বার কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr এর মান কত? mvr এর মান হচ্ছে h/2π। তো h/2π এর মান কত? h এর মান কত আমরা জানি, 6.626 × 10⁻34 2π, 2 × π এর মান কত? 3.1416 জুল সেকেন্ড। সো কাটাকাটি করলে যেটা আসবে সেটাই হবে উত্তর। ক্যালকুলেশন করে দেখো কত আসে, ক্যালকুলেশন করে দেখো কত আসে। প্রথমটা হওয়ার কথা, 1.05 10 কত? এটা a, তাই না? আমি a হওয়ার কথা, দেখি তো কত? 6.626, এটাকে ভাগ দিব 2 দিয়ে, ভাগ দিব 3.1416 দিয়ে, 1.05, এই যেটা এই হবে আমাদের উত্তর। প্রতিটাই তোমরা উত্তর করতেছ, আমার কিন্তু উত্তর করা লাগতেছে না। ওকে, নাইস, ভেরি নাইস। হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ এত মিটার হলে ওই কক্ষে ইলেকট্রনটির গতিবেগ কত? ব্যাসার্ধ দেওয়া আছে, গতিবেগ বের করতে বলছে। কোন কক্ষপথে? দেখো হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথে, 4 নাম্বার কক্ষপথে গতিবেগ বের করতে বলছে, বেগ বের করতে বলছে। মানে আমার কি এটা করাইতে হবে তোমাদের? আমার কি এটা করাইতে হবে? কোন পরমাণু? হাইড্রোজেন পরমাণু। কত কক্ষপথ? 4 নাম্বার কক্ষপথ। বাকিটা নিজেরা করো। বেগ বের করতে বলছে, ব্যাসার্ধ দিয়ে দিতে হুদাই। ব্যাসার্ধ আমার লাগে? ব্যাসার্ধ আমার লাগে? লাগে না। ওকে ফাইন, চলো তারপরটাতে যাই। ওকে ফাইন, শেষ। আজকে সূত্রের প্রতিপাদনটা আমরা নেক্সট দিন শিখবো, এটা আমরা আগামী দিন শিখবো। আজকের ক্লাসে অনেক বড় হয়ে গেছে অলরেডি, অঙ্কগুলো করাইতে করাইতে।
আমরা আমাদের নেক্সট ক্লাসে সূত্রের প্রতিপাদন নিয়ে আলোচনা করব এবং আমাদের তারপরে আমরা কোয়ান্টাম সংখ্যাতে ঢুকে যাব। ঠিক আছে, বোরের পরমাণু, আমাদের ডি ব্রগলির সমীকরণ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আশা করি আজকের ক্লাসটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকে আপনাদের ক্লাস এতটুকুই। সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আমরা সূত্রের প্রতিপাদন শিখব, আমরা আমাদের ডি ব্রগলির সমীকরণ, আমরা আমাদের হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল এবং শ্রোডিঞ্জারের সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এতটুকু পর্যন্তই থাকুক, দেখা হবে আমাদের নেক্সট লেকচারে, নেক্সট ক্লাসে। টিল দেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, বিদায়, টাটা।